Hello students, welcome to chemistry classes by Surya sir. তোমরা দেখছো as usual সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আমরা অলরেডি অর্গানিকটা কভার করে ফেলেছি। অর্গানিকের উপরে পুরোপুরি একটা ম্যারাথনও করে ফেলেছি, মিনি ম্যারাথন বলা যেতে পারে। একটা মিনি ম্যারাথনও করে ফেলেছি যেখানে আমরা ফুল অর্গানিক নেম রিঅ্যাকশনস সবকিছু করেছি। সেপারেটেড ভিডিওগুলো তো অলরেডি এসেই গেছে, একদম ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ ভিডিওস আছে অর্গানিকের উপরে। এর মধ্যে ফিজিক্যালেরও বেশ কিছু ভিডিওস তোমরা নিশ্চয়ই দেখেছো যেখানে নিউমেরিক্যালস গুলো সলভ করা হয়েছে এবং তার থ্রু দিয়ে কনসেপ্টটাকে আবার করে রিভাইজ করে দেওয়া হচ্ছে যে তোমার মাথায় কনসেপ্টটা পুরোপুরি বসে যায়। নিউমেরিক্যাল সলভ করার থেকেও নিউমেরিক্যাল সলভ কেমন করে করব সেই অ্যাপ্রোচটা জানা খুব জরুরি। সেই অ্যাপ্রোচটা তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি বেশ কিছু নিউমেরিক্যালস এর থ্রু দিয়ে তোমাদের মাথায় অ্যাপ্রোচটা বসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা শুরু করছি অর্গানিকের সেই সমস্ত দু তিনটে চ্যাপ্টার যেটা লাস্ট টাচ বা ফিনিশিং টাচ বলা যেতে পারে, যেখান থেকে কোয়েশ্চেন্সে কোনো টুইস্ট থাকবে না। তাই এখন থেকে অর্গানিকের যে দু তিনটে চ্যাপ্টারে আমরা ফোকাস করব, মনে রাখতে হবে এই চ্যাপ্টারগুলো থেকে কোনো টুইস্টেড কোয়েশ্চেন্স আসা পসিবলই নয়। তাই এখান থেকে স্ট্রেট কোয়েশ্চেন্স থাকবে এবং এখান থেকে একদম দারুণ স্কোরিং মার্কস পাওয়া যাবে। এই তিনটে চ্যাপ্টার হলো জীবাণু, পলিমার এবং দৈনন্দিন জীবনে কেমিস্ট্রি, যেটা এভরিডে লাইফে কেমিস্ট্রি। সেই তিনটে চ্যাপ্টার এমন ভাবে রেডি করে নিতে হবে এবং ইম্পর্টেন্ট টপিক গুলোকে নিয়ে তোমাকে এমন ভাবে ক্লাসের থ্রু দিয়ে রেডি করে নিয়ে দেওয়া হবে যাতে এই তিনটে চ্যাপ্টার নিয়ে তোমার যেন কোনো রকম কোনো ডাউট না থাকে। কারণ বায়োমলিকুলস বা জীবাণুর সঙ্গে পলিমার এবং সঙ্গে এভরিডে লাইফ, এইখান থেকে কোনো টুইস্টেড কোয়েশ্চেন্স হওয়া পসিবলই নয়। এখানে কোয়েশ্চেন্স সমস্ত স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন থাকবে এবং তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিতে হবে যাতে তুমি একদম ম্যাথমেটিক্স এর মতন স্ট্রেট ফরওয়ার্ড মার্কস পেয়ে যাও। সো এই জায়গাটার জন্য আজকে আমরা শুরু করছি বায়োমলিকুলস নিয়ে। যা যা কিছু ক্লাসে বলবে এর বাইরে কোয়েশ্চেন সব পসিবলই নয় এবং এখানে কোয়েশ্চেন পুরো স্ট্রেট ফরওয়ার্ড থাকে। তো ভালো করে ক্লাসটাই করো, সেটাই তোমাকে একদম লাস্ট মোমেন্টে দারুণ বুস্ট করবে যে হ্যাঁ বেশ কিছু টপিক, বেশ কিছু মার্কস তুমি এখান থেকে ছিনে নিতে পারবে, কারণ স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন থাকছে এখান থেকে। শুরু করা যাক বায়োমলিকুলস বা জীবাণু। সাধারণভাবে জীবাণু বা বায়োমলিকুলস এটা বায়োলজির পার্সপেক্টিভ, কিন্তু কেমন করে তার পিছনে মলিকুলার কি কেমিস্ট্রি আছে, রিঅ্যাকশনস এর প্যাটার্ন কেমন, মেনলি গ্লুকোজটাকে নিয়ে এখানে স্টাডি করা হয় জীবাণুতে। বাকি অনেক কিছু বায়োলজির সঙ্গে সিমিলারিটি আছে, সেগুলো ক্লাস করতে করতেই দেখতে পাবে, কিন্তু গ্লুকোজের উপরে মেন স্টাডিটা আছে জীবাণুর টপিকটাতে। তো শুরু করা যাক আজকে দ্য সুইট মলিকুল অফ লাইফ কার্বোহাইড্রেটকে দিয়ে। আচ্ছা, জীবাণু বলতে কি বোঝানো হচ্ছে? বিভিন্ন রকমের বড় বড় ম্যাক্রোমলিকুল অণুর কথা তোমরা নিশ্চয়ই বায়োলজিতে পড়েছো, যেরকম লিপিড, যেরকম নিউক্লিক অ্যাসিড, যেরকম কার্বোহাইড্রেট, যেরকম প্রোটিন। এরা হচ্ছে আমাদের টোটাল বডির একটা লিভিং সিস্টেমের বিল্ডিং ব্লকস। এগুলো দিয়েই সেল তৈরি হচ্ছে, সেলের বিভিন্ন কম্পোনেন্ট তৈরি হচ্ছে এবং সেলগুলো থেকে টিস্যুস থেকে শুরু করে অর্গান এবং অর্গান সিস্টেম থেকে টোটাল একটা লিভিং অর্গানিজম, একটা মাল্টি লিভিং অর্গানিজম তৈরি হচ্ছে। সো দিস আর দ্য ম্যাক্রোমলিকুলস। ওকে, লিপিডস মানে যেটা মেনলি ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, এরা হচ্ছে ম্যাক্রোমলিকুল। এই ম্যাক্রোমলিকুল গুলো আবার অনেক ছোট ছোট মলিকুল নিয়ে তৈরি। সেই মলিকুল গুলোর ব্যাপারে আজকে পড়বো। যেরকম প্রোটিন তৈরি অ্যামাইনো অ্যাসিড নিয়ে, অ্যামাইনো অ্যাসিড কেমন, তার কেমিস্ট্রি কেমন। কার্বোহাইড্রেট তৈরি গ্লুকোজ নিয়ে, গ্লুকোজ কেমন, তার কেমিস্ট্রি কেমন। নট অনলি গ্লুকোজ এবং সেখানে গ্লুকোজের সঙ্গে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো নিয়ে কার্বোহাইড্রেট তৈরি, সো তার কেমিস্ট্রি কেমন। এই টোটাল ব্যাপারটা নিয়ে আমরা স্টাডি করতে চলেছি। অর্থাৎ এই ম্যাক্রোমলিকুল গুলো যে ফান্ডামেন্টাল মলিকুল থেকে তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের বায়োমলিকুলস এর ক্লাসের মেন টপিক। এই ম্যাক্রোমলিকুল গুলো দিয়েই তৈরি হয় সেল বা সেলের বিভিন্ন কম্পোনেন্ট এবং সেখান থেকে আস্তে আস্তে একটা লিভিং অর্গানিজম তৈরি হয়। সো ম্যাক্রোমলিকুলের মধ্যে আজকে আমাদের টার্গেট হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বলতে প্রথম দিকে ধরা হতো হাইড্রেটস অফ কার্বন। যেরকম আমরা যদি দেখি C6 গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা কি? গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6। C6H12O6 এটাকে প্রথম দিকে মনে করা হতো, ইনিশিয়াল টাইমে এটাকে মনে করা হতো যে এটা হচ্ছে কার্বনের একটা হাইড্রেট C6H2O6, গ্লুকোজ নয়। সুক্রোজের ফর্মুলাকে একইভাবে H2O11 ফর্মে এক্সপ্রেস করা যায়। সুক্রোজ হচ্ছে C12H22O11, যেটাকে এক্সপ্রেস করে দেওয়া যায় C12H2O11। সো C12H22O11 সেটা হয়ে গেল C12H2O11, গ্লুকোজ হয়ে গেল H2O6, C6H2O6। অর্থাৎ অ্যাজ ইফ ফর্মুলা দেখে এটাই মনে হচ্ছে কার্বনের সঙ্গে যেন জল মিশে গিয়ে এরা তৈরি হচ্ছে কার্বনের হাইড্রেট। ক্রিস্টাল ওয়াটার অফ ক্রিস্টালেশন হিসাবে হয়তো এই ওয়াটার গুলো অ্যাটাচ হয়ে আছে, তাই কার্বনের হাইড্রেট, তাই নাম হয়েছিল কার্বোহাইড্রেট। প্রথম দিকে এটা অ্যাজিউম করা হয়েছিল, কিন্তু কার্বোহাইড্রেটের অনেক কার্বোহাইড্রেট পাওয়া গেল যেখানে এই কার্বনের হাইড্রেট এই কনসেপ্টটার অ্যাপ্লিকেবল হলো না।
যেরকম র্যামনোজ C6H12O5 C6H12O5 এখানে কিন্তু আর কার্বনের হাইড্রেট কনসেপ্টটা এলো না। C6H2O6 সেটা কখন আসছিল? C6H2O6 C6H12O6 C6H12O6 হলে সেটাকে হাইড্রেট অফ কার্বন ফর্মে এক্সপ্রেস করা যায়, কিন্তু C6H12O5 হলে এক্সপ্রেস করা যায় না। এরকম বেশ কিছু কম্পাউন্ড হলো যাদেরকে এরকম ভাবে এক্সপ্রেস করা যাচ্ছে না। আবার ফর্মালডিহাইডের মতন কম্পাউন্ড CH2O HCHO বা CH2O এটা কার্বোহাইড্রেটই নয়, কিন্তু স্টিল এটাকে আবার কার্বনের হাইড্রেট যেন মনে করা যেতে পারে। অ্যাসিটিক অ্যাসিডের মতন কম্পাউন্ড যার ফর্মুলা C2H4O2 যাকে কিনা C2H2O2 করে দেওয়া যেতেই পারে। সো ফর্মালডিহাইড অ্যাসিটিক অ্যাসিড এদের ফর্মুলা যদি দেখা যায়, ফর্মালডিহাইড অ্যাসিটিক অ্যাসিড এদের ফর্মুলা অনেকটা কার্বনের হাইড্রেটের মতনই, কিন্তু এরা কোনোভাবেই কার্বোহাইড্রেট নয়। অন্যদিকে র্যামনোজ ডিঅক্সিরাইবোজ এই সমস্ত কার্বোহাইড্রেট গুলো কার্বনের হাইড্রেটের মতন করে এক্সপ্রেসই করা যায় না, যদিও বা এরা কার্বোহাইড্রেট। তাই কার্বনের হাইড্রেট মানেই কার্বোহাইড্রেট এই কনসেপ্টটা ডিসকার্ড হয়ে যায়। প্রথম দিকে যেটা ভাবা হয়েছিল এই সমস্ত এক্সাম্পল গুলো দেখার পরে এই কনসেপ্টটা ডিসকার্ড হয়ে যায়, এবং কার্বোহাইড্রেট কাদেরকে বলে ডিফাইন করা হয়, কাদেরকে বলা হয় যে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে। অপটিক্যালি অ্যাক্টিভ মানে প্লেন পোলারাইজড লাইটকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে ক্যাপাবল হবে। পলিহাইড্রক্সি হবে মানে একের বেশি হাইড্রক্সি গ্রুপ বা OH গ্রুপ থাকবে। অ্যালডিহাইড বা কিটোন হবে, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ CHO বা কিটো গ্রুপ C ডাবল বন্ড এরও থাকবে। অর দ্য কম্পাউন্ডস হুইচ প্রডিউস সাচ কম্পাউন্ডস অন হাইড্রোলাইসিস, মানে তিনটে ক্রাইটেরিয়া থাকতে বলছে। নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে পলিহাইড্রক্সি হতে হবে। নাম্বার 2 ক্রাইটেরিয়া হচ্ছে অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকতে হবে। নাম্বার 3 ক্রাইটেরিয়া হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। নাম্বার 4 ক্রাইটেরিয়া হচ্ছে এরকম কম্পাউন্ড যদি ডাইরেক্টলি হলো ভালো, না হলে এমন কম্পাউন্ড হতে হবে যার হাইড্রোলাইসিস করলে এরকম কম্পাউন্ড পাওয়া যায়, তারা হবে কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেটের ডেফিনেশনের মেন কয়েকটা ফান্ডামেন্টাল ফিচার তোমাকে বলি। ফিচারের মধ্যে কি কি থাকবে কার্বোহাইড্রেটের ডেফিনেশনের ফিচার্স গুলোর মধ্যে? সেখানে মিনিমাম 3টে কার্বনের চেন পাওয়া যাবে, মিনিমাম 3 কার্বন চেন, মিনিমাম 3 কার্বন চেন, 3টে কার্বনের চেন পাওয়া যাবে। আইদার অ্যালডিহাইড অর কিটো গ্রুপ থাকবে, আইদার অ্যালডিহাইড অর কিটো গ্রুপ থাকবে, মিনিমাম 3টে কার্বনের চেন, আইদার অ্যালডিহাইড অর কিটো গ্রুপ। পলিহাইড্রক্সি একের বেশি OH গ্রুপ থাকবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর মিনিমাম 3টে কার্বনের চেন, তার থেকে বেশি লম্বা চেনও হতে পারে, 6টা 8টা 10টা কার্বনের চেনও হতে পারে, কিন্তু তার হাইড্রোলাইসিস করলে এই বেসিক স্ট্রাকচারটা পাওয়া যাবে, তারাই হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমে চলে আসে সুগার এন্ড নন সুগার। সুগার মানে সিম্পল, যে সমস্ত কার্বোহাইড্রেট গুলো সুইট ইন টেস্ট দে আর সুগার, যারা নট সুইট ইন টেস্ট তারা হচ্ছে নন সুগার। কার্বোহাইড্রেটের ফার্দার ক্লাসিফিকেশন বলছে সিম্পল কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেটের মধ্যে হতে পারে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড 3টে আছে, মনে রাখতে হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইড আমাদের সিলেবাসে আছে মেইনলি ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ। কমপ্লেক্সের মধ্যে আছে পলিস্যাকারাইড গুলো, যার মধ্যে আছে স্টার্চ, গ্লাইকোজেন, ফাইবার, এই সমস্ত কম্পাউন্ড গুলো। সো দিস ইজ দ্য ওভারঅল ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। আমাদের মেন ফোকাস থাকবে গ্লুকোজে, যেটা কিনা একটা মনোস্যাকারাইড, 6টা কার্বনের চেন, মনোস্যাকারাইড। ক্লাসিফিকেশনের মধ্যে চলে আসছে মনোস্যাকারাইড কারা। সো মনোস্যাকারাইড হচ্ছে এরা সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। এরা কি? এরা সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। এরা কি? ইংরেজিতে লেখা আছে বলে ভয় পাওয়ার কিছু নেই, যা বলছি সেটা মন দিয়ে শোনো। সিম্পলেস্ট মানে সরলতম এরা কার্বোহাইড্রেট, একদম সিম্পলেস্ট কার্বোহাইড্রেট এরা, এবং এদের আর হাইড্রোলাইসিস পসিবল নয়। এরা হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, এদের আর হাইড্রোলাইসিস পসিবল নয়, তারা হচ্ছে মনোস্যাকারাইড, যাদের ফার্দার হাইড্রোলাইসিস পসিবল নয়। এবার ইংরেজি স্টেটমেন্টটা পড়ছি, দেখো, সবটা জানার কোনো দরকার নেই, অনেক কিছু লেখা আছে, ইম্পর্টেন্টই নয় সেগুলো। These are simplest carbohydrates which cannot be hydrolyzed into simpler compounds. মানে এরা হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, এদের থেকে ফার্দার আর হাইড্রোলাইসিস করে আর সিম্পল কম্পাউন্ড পাওয়া পসিবল নয়, আর সিম্পল কার্বোহাইড্রেট পাওয়া পসিবল নয়। অর্থাৎ সিম্পলেস্ট কার্বোহাইড্রেট যারা, যেখান থেকে ফার্দার হাইড্রোলাইসিস করে তার থেকে ছোট কার্বোহাইড্রেট পাওয়া পসিবল নয়, সেই সিম্পলেস্ট কার্বোহাইড্রেট গুলো হচ্ছে মনোস্যাকারাইড, যার 3টি এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ডাইস্যাকারাইড কখন বলবো? ডাইস্যাকারাইড
যখন দুটো মনোস্যাকারাইড জুড়ে যাবে তখন যে ডাইমারটা তৈরি হবে তাকে বলবো ডাইস্যাকারাইড। যখন তিনটে মনোস্যাকারাইড জুড়ে যাবে তখন যে ট্রাইমার তৈরি হবে তাকে বলবো ট্রাইস্যাকারাইড। চারটে মনোস্যাকারাইড জুড়ে গেলে যে টেট্রামার তৈরি হবে তাকে বলবো টেট্রাস্যাকারাইড। এরকম করে 2 থেকে 10টা অবধি, 2 থেকে 10টা অবধি মনোস্যাকারাইড জুড়ে গেলে যে পলিমার গুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড। তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড। 2 থেকে 10টা 2 to 10 মনোস্যাকারাইড কম্বাইন করে যায়। 2 to 10 মনোস্যাকারাইড কম্বাইন করে গেলে যে পলিস্যাকারাইড তৈরি হয়, মানে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড, হেপ্টাস্যাকারাইড, অক্টাস্যাকারাইড, ননাস্যাকারাইড, ডেকাস্যাকারাইড। 2 থেকে 10টা মনোস্যাকারাইড কম্বাইন করলে তৈরি হয় অলিগোস্যাকারাইড। তার মধ্যে 2টো কম্বাইন করলে ডাইস্যাকারাইড, 3টে কম্বাইন করলে ট্রাইস্যাকারাইড, 4টে কম্বাইন করলে 4টে যদি মনোস্যাকারাইড কম্বাইন করে যায় তাহলে যে টেট্রামার তৈরি হবে তাকে বলবো টেট্রাস্যাকারাইড এন্ড সো অন। আর মনোস্যাকারাইডকে যেটা সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, যার ফার্দার হাইড্রোলাইসিস করে সিম্পলার কার্বোহাইড্রেট পাওয়া পসিবল নয়। তার মানে ডাইস্যাকারাইডের কি হাইড্রোলাইসিস পসিবল? নিশ্চয়ই পসিবল। ডাইস্যাকারাইডকে হাইড্রোলাইসিস করলে দুটো মনোস্যাকারাইড পাওয়া যাবে, কারণ ওটা সিম্পলেস্ট কার্বোহাইড্রেট নয়, ওটা দুজন কার্বোহাইড্রেট দুটো মনোস্যাকারাইড কম্বাইন করে তৈরি হয়েছিল, তাই হাইড্রোলাইসিস করলে মনোস্যাকারাইড গুলো নিশ্চয়ই আলাদা হয়ে যাবে। ট্রাইস্যাকারাইডের হাইড্রোলাইসিস পসিবল? হ্যাঁ পসিবল। টেট্রাস্যাকারাইডের হাইড্রোলাইসিস পসিবল? হ্যাঁ পসিবল। এন্ড ইউ উইল বি সারপ্রাইজড টু নো আমরা যে ভাত সেদ্ধ করি ওখানে কিছুই না, চালের হাইড্রোলাইসিস করা হয়। তাই এরপর থেকে বাড়িতে যখন এই ভাত খিচুড়ি রান্না করা হবে, সেদ্ধ করা হবে, সেদ্ধ করা মানে কি, বাড়িতে যখন দেখবে রান্না বান্না হচ্ছে তুমি কেমিক্যাল টার্ম ইউজ করতে পারো মজা করার জন্য, যে এখানে রান্না করা হচ্ছে মানে সেদ্ধ করা হচ্ছে না, এখানে হাইড্রোলাইসিস করা হচ্ছে। কোন সেদ্ধ জল ছাড়া হয় না, হাইড্রোলাইসিস করা হয় ওখানে। সো বেসিক্যালি আমরা চালের হাইড্রোলাইসিস করি কিচেনে। সো দ্যাট ইজ নাথিং বাট আ ল্যাবরেটরি, কেমিস্ট্রি ল্যাবরেটরি। তোমার কিচেনটা হচ্ছে বেসিক্যালি একটা কেমিস্ট্রি ল্যাবরেটরি, যেখানে কিনা জল দিয়ে আমরা হাইড্রোলাইসিস করছি। আমরা বলি মুখে বয়েল করছি, সেদ্ধ করছি, কমন টার্মস, বাট বেসিক্যালি আওয়ার মাদার্স আর বেসিক্যালি নাইস কেমিস্ট, তারা হচ্ছে জিনিয়াস কেমিস্ট তারা, কারণ তারা অ্যাকচুয়ালি রিঅ্যাকশনসটা কন্টিনিউ করছে, যেটাকে আমরা সাধারণভাবে কুকিং বলছি। সেই রিঅ্যাকশনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, যেরকম ভাত সেদ্ধ হচ্ছে একটা, সেটা হচ্ছে কিন্তু একটা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি কেমিস্ট্রি বিভিন্ন রকম রিঅ্যাকশন হচ্ছে। সো তোমার কিচেনটা ইজ নাথিং বাট আ কেমিক্যাল ল্যাবরেটরি। সো অলিগোস্যাকারাইড এবং মনোস্যাকারাইড দেখলাম। পলিস্যাকারাইড কাদেরকে বলবো? যখন 10-এর বেশি মনোস্যাকারাইড জয়েন করে যাবে তখন তাদেরকে বলবো, সেই যে একটা বড় পলিমার তৈরি হবে, 100টা মনোস্যাকারাইড জয়েন করে গেছে, 20টা মনোস্যাকারাইড জয়েন করে গেছে, তারা হবে পলিস্যাকারাইড। এবং এগেন পলিস্যাকারাইডে যদি আবার হাইড্রোলাইসিস করে দেওয়া হয় তাহলে ওই মনোস্যাকারাইড গুলো কিন্তু আবার পাওয়া যাবে, যেগুলো কম্বাইন করে পলিস্যাকারাইডটা তৈরি হয়েছিল। মনোস্যাকারাইডের মধ্যে প্রথম দুটো ক্লাসিফিকেশন আছে। আবার মনোস্যাকারাইডের দুটো ক্লাসিফিকেশন আছে, অ্যালডোজ আর কিটোজ। মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন অ্যালডোজ আর কিটোজ, নামেই বোঝা যাচ্ছে যে মনোস্যাকারাইডে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাকে বলবো অ্যালডোজ, যদি কিটো গ্রুপ থাকে, সি ডাবল বন্ডের ও কিটো গ্রুপ থাকে, তখন তাকে বলবো কিটোজ। তাহলে এটা মোটামুটি একটা সামারি আছে তোমার ক্লাসিফিকেশনের। কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড হতে পারে, যেগুলো একদম যাদের ফার্দার হাইড্রোলাইসিস পসিবল নয় তারা হচ্ছে মনোস্যাকারাইড। যারা হচ্ছে একদম সিম্পলেস্ট কার্বোহাইড্রেট ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। অলিগো হচ্ছে 2 to 10 মনোস্যাকারাইড কম্বাইন করলে হচ্ছে অলিগোস্যাকারাইড। তারা হচ্ছে বেসিক্যালি ডাইস্যাকারাইড টু ডেকাস্যাকারাইড, তাদের হাইড্রোলাইসিস করলে মনোস্যাকারাইড গুলো পাওয়া যাবে। আর পলিস্যাকারাইড হচ্ছে 10-এর বেশি মনোস্যাকারাইডের কম্বিনেশনে যে পলিমার তৈরি হচ্ছে সেটা হচ্ছে পলিস্যাকারাইড, যার কিনা হাইড্রোলাইসিস করলে এগেন মনোস্যাকারাইড গুলো পাওয়া যাবে। ঠিক আছে, তো বিভিন্ন রকম হতে পারে, অ্যালডোজ, কিটোজ এগুলো হতে পারে। ক্লাসিফিকেশনসে আমরা অলরেডি দেখলাম। আচ্ছা আচ্ছা এবারে চলে আসি, যদি কোন মনোস্যাকারাইডে 3টে কার্বনের চেন থাকে তাকে বলবো ট্রায়োজ, 4টে কার্বনের চেন থাকে টেট্রোজ, 5টা কার্বনের চেন থাকে পেন্টোজ, 6টা কার্বনের চেন থাকে হেক্সোজ, 7টা কার্বনের চেন থাকে হেপ্টোজ এন্ড সো অন। তার মানে মনোস্যাকারাইডের দু রকম নাম হলো, একটা নাম্বার অফ কার্বন চেনের উপর বেস করে। নাম্বার অফ কার্বন চেন 3টা মিনিমাম থাকতেই হবে, শুরুতেই বলেছি 3টে মিনিমাম কার্বনের চেন থাকতেই হবে, এবং পলিহাইড্রক্সি হতে হবে, এবং অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচারাল আইডেন্টিটি, এবং তার সঙ্গে অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে। সো 3টে মিনিমাম চেনের যদি কার্বন, 3টে মিনিমাম চেনওয়ালা যদি কোনো মনোস্যাকারাইড হয় তাকে বলবো ট্রায়োজ। 4টে কার্বনের চেন আছে কোনো মনোস্যাকারাইডে টেট্রোজ, 5টা কার্বনের চেন আছে কোনো মনোস্যাকারাইডে পেন্টোজ। গ্লুকোজে যেরকম 6টা কার্বনের চেন আছে C6,
গ্লুকোজ হচ্ছে C6H12O6, সো 6টা কার্বনের চেন আছে গ্লুকোজে, তাই গ্লুকোজ হচ্ছে হেক্সোজ। সো যেখানে যতগুলো কার্বনের চেন অ্যাকর্ডিংলি ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, এটা একটা ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে মনোস্যাকারাইডে অ্যালডোজ আছে না কিটোজ আছে, অর্থাৎ মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ আছে CHO নাকি কিটো গ্রুপ আছে C ডাবল বন্ডেড O। সো গ্লুকোজে যেরকম CHO গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই গ্লুকোজ একটা অ্যালডোজ। তাই গ্লুকোজ একদিকে হেক্সোজ অন্যদিকে অ্যালডোজ, তাই একসাথে বলবো গ্লুকোজকে অ্যালডোহেক্সোজ। আমরা দেখে নিচ্ছি রাইবোজকে প্রথমে দেখছি। রাইবোজ এটাও একটা মনোস্যাকারাইড, স্ট্রাকচার দেখতে পাচ্ছি রাইবোজের। সো প্রথমে দেখে নেওয়ার চেষ্টা করি কতগুলো কার্বনের চেন আছে, তাহলে ক্লাসিফিকেশনটা বুঝতে সুবিধা হবে। সো দেখতেই পাচ্ছি উপরে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। আচ্ছা, ক্রাইটেরিয়াগুলো মেইনটেইন হচ্ছে কিনা দেখে নি। অ্যালডিহাইড গ্রুপ থাকার কথা, অ্যালডিহাইড গ্রুপ আছে। সো অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকার কথা, সেটা আছে। মিনিমাম 3টে কার্বনের চেন থাকার কথা, 5টা কার্বনের চেন আছে। আর পলিহাইড্রক্সি হওয়ার কথা, অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকার কথা, সেটাও প্রেজেন্ট আছে। সো স্ট্রাকচারালি এটা একটা কার্বোহাইড্রেট এবং এটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। সো এটা একটা কার্বোহাইড্রেট। কেমন কার্বোহাইড্রেট? এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আছে তাই অ্যালডোজ, আর 5টা কার্বনের চেন আছে তাই পেন্টোজ, অ্যালডোপেন্টোজ। গ্লুকোজ কেমন হবে? এটা গ্লুকোজের স্ট্রাকচার। যে গ্লুকন ডি বাড়িতে খাও সেই গ্লুকন ডি, অনেকে মনে করো গ্লুকন ডি মানে ভিটামিন ডি আছে। আরে 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 আরে, ভিটামিন ডি নেই গ্লুকন ডিতে। দেখবো ডি এর মানেটা কি, এক্ষুনি দেখবো ডি এর মানে কি। সো গ্লুকোজে কি আছে? অ্যালডিহাইড গ্রুপ আছে। সো অ্যালডোজ, 6টা কার্বনের চেন গ্লুকোজ, অ্যালডোহেক্সোজ। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজে অ্যালডিহাইড গ্রুপ নেই, C ডাবল বন্ডেড O কিটো গ্রুপ আছে। ফ্রুক্টোজে কোনো অ্যালডিহাইড গ্রুপ নেই, C ডাবল বন্ডেড O দ্যাট ইজ কিটো গ্রুপ আছে। তাই ফ্রুক্টোজে 6টা কার্বনের চেন উইথ আ কিটো গ্রুপ, তাহলে কি হবে? এটা কিটোহেক্সোজ। 6টা কার্বনের চেন উইথ আ কিটো গ্রুপ। ফ্রুক্টোজে কোনো অ্যালডিহাইড গ্রুপ নেই, 6টা কার্বনের চেন আছে উইথ আ কিটো গ্রুপ, সো কিটোহেক্সোজ। নিশ্চয়ই ক্লাসিফিকেশনটা বুঝতে পেরেছো। যতগুলো কার্বনের চেন অ্যাকর্ডিংলি একটা ক্লাসিফিকেশন, আর অ্যালডিহাইড না কিটোন আছে তার উপর একটা ক্লাসিফিকেশন, এবং দুজনকে একসাথে কম্বাইন করে অ্যালডোহেক্সোজ, অ্যালডোপেন্টোজ, কিটোহেক্সোজ এগুলো বলা হচ্ছে। ডিএল নমেনক্লেচার দেখতে হবে কোন একটা কার্বোহাইড্রেট, যেরকম এটা একটা কার্বোহাইড্রেট, এটা কেমন কার্বোহাইড্রেট আগে দেখে নি। এটা হচ্ছে CHO আছে মানে অ্যালডোজ, 6টা কার্বনের চেন, তাহলে এটা অ্যালডোহেক্সোজ। বেসিক্যালি এটা গ্লুকোজের স্ট্রাকচার। দেখতে হবে লাস্ট সেকেন্ড লাস্ট কার্বন, অর্থাৎ লাস্ট কার্বনটা কোনটা? ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ কার্বন, সিক্সথ কার্বন। সেকেন্ড লাস্ট কার্বন হচ্ছে এইটা। সেকেন্ড লাস্ট কার্বনে একটা OH গ্রুপ আছে, সেটা যদি রাইট সাইডে থাকে তখন তাকে বলা হয় ডি গ্লুকোজ বা ডি আইসোমার। সেকেন্ড লাস্ট কার্বনে OH গ্রুপ যদি কার্বনের রাইট সাইডে ড্র করা হয়, রাইট সাইডে যদি প্রেজেন্ট থাকে তাকে বলা হয় ডি আইসোমার। সো এটা ডি গ্লুকোজ, অর্থাৎ গ্লুকন ডি। ডি মানে সেই গ্লুকোজে, তোমার গ্লুকন ডির প্যাকেটে যে গ্লুকোজ আছে, ভিটামিন ডি নয় গ্লুকন ডি মানে। গ্লুকন ডি মানে তোমার গ্লুকন ডির প্যাকেটটাতে বা কৌটোটাতে যে গ্লুকোজ মলিকুল গুলো আছে, ওই গ্লুকোজ মলিকুল গুলোর সেকেন্ড লাস্ট কার্বনে রাইট সাইডে OH আছে, অর্থাৎ ওই গ্লুকোজ গুলো ডি নোমেনক্লেচার ওয়ালা গ্লুকোজ বা ডি গ্লুকোজ, তাই গ্লুকন ডি। গ্লুকন ডি মানে কিন্তু ভিটামিন ডি নয়। যেরকম এটা দেখো কেমন অ্যালডিহাইড গ্রুপ আছে, 1 2 3 4 5 6, 6টা কার্বনের চেন এটাতেও আছে, সেটাও একটা অ্যালডোহেক্সোজ। অ্যালডোহেক্সোজ এই মলিকুলটা হচ্ছে গ্যালাক্টোজ মলিকুল। অ্যালডোহেক্সোজ ক্লাসিফিকেশন, মলিকুলটা হচ্ছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজও দেখতে পাচ্ছি সেকেন্ড লাস্ট কার্বনে OH গ্রুপ রাইট সাইডে, সো এটা ডি গ্যালাক্টোজ। সো সেকেন্ড লাস্ট কার্বনে OH রাইটে হলে ডি আইসোমার, সেকেন্ড লাস্ট কার্বনে OH লেফটে হলে এল আইসোমার। এটা হচ্ছে ডি ম্যানোজ। ডি ম্যানোজটা কেমন? এটা হচ্ছে অ্যালডোজ, কারণ অ্যালডিহাইড গ্রুপ আছে, আর 1 2 3 4 5 6, 6টা কার্বনের চেনই আছে, সেটাও একটা অ্যালডোহেক্সোজ, এর নাম হচ্ছে ম্যানোজ। আর এই অ্যালডোহেক্সোজটার সেকেন্ড লাস্ট কার্বনে এগেইন OH গ্রুপ রাইট সাইডে প্রেজেন্ট আছে, তো এটাও হচ্ছে একটা ডি ম্যানোজ। তো এটা হচ্ছে, আচ্ছা এটা কি? এটা হচ্ছে ফ্রুক্টোজ, দ্যাট ইজ এটা একটা কিটো হেক্সোজ। এটা গ্লুকোজ, এটা হচ্ছে অ্যালডোহেক্সোজ, এটা ফ্রুক্টোজ কিটো হেক্সোজ। সেটা কেমন? সেকেন্ড লাস্ট কার্বনে OH আছে রাইট সাইডে, এটা ডি গ্লুকোজ। সেকেন্ড লাস্ট কার্বনে OH আছে রাইট সাইডে, ডি ফ্রুক্টোজ। সো সেকেন্ড লাস্ট কার্বনে OH যদি রাইটে থাকে তাহলে, সেকেন্ড লাস্ট কার্বনে OH রাইটে থাকলে আমরা তাকে ডি আইসোমার বলি, আর সেকেন্ড লাস্ট কার্বনে OH লেফটে থাকলে, সেকেন্ড লাস্ট তলার দিক থেকে লাস্ট কার্বন OH লেফটে থাকলে তাকে আমরা এল আইসোমার বলি। জেনারেলি আমরা যে গ্লুকোজ বুঝি
ভাতে যে গ্লুকোজ আছে, রুটিতে যে গ্লুকোজ আছে, আমরা যে গ্লুকন ডি খাই, গ্লুকোজ খাই, বিস্কিটে যে গ্লুকোজ আছে, চিনিতে যে যেখানে যেখানে গ্লুকোজের সোর্স আছে সেই সমস্ত গ্লুকোজ হচ্ছে ডি গ্লুকোজ। আমরা এল গ্লুকোজ কনজিউম করি না, আমরা ডি গ্লুকোজ কনজিউম করে থাকি। যা স্ট্রাকচারটা তোমার সামনে দেওয়া আছে। চলে আসছে এবার গ্লুকোজের প্রিপারেশনে। সুক্রোজের যদি হাইড্রোলাইসিস করা হয়, সুক্রোজ মানে হচ্ছে চিনি, যেটাকে আমরা সাধারণভাবে বলি সুগার বা সুক্রোজ, C12H22O11। সুক্রোজের যদি অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোলাইসিস করা হয় তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়। গ্লুকোজ আর ফ্রুক্টোজের নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফর্মুলা সেম, C6H12O6। গ্লুকোজ হচ্ছে একটা মোনোস্যাকারাইড, ফ্রুক্টোজ হচ্ছে একটা মোনোস্যাকারাইড, এরা কম্বাইন হয়ে একটা ডাইস্যাকারাইড তৈরি করেছিল যেটা ছিল সুক্রোজ। তাই এরা হচ্ছে মোনোস্যাকারাইড, বেসিক্যালি এরা হচ্ছে মোনোস্যাকারাইড, আর এরা কম্বাইন করে তৈরি করেছিল এই ডাইস্যাকারাইডটা। তাই ডাইস্যাকারাইডটা যখনই হাইড্রোলাইসিস হয়ে গেছে অ্যাসিডের প্রেজেন্সে তখনই মোনোস্যাকারাইড গুলো আমরা পেয়ে গেছি। তাদের ফর্মুলা সেম, গ্লুকোজ ফ্রুক্টোজের ফর্মুলা সেম। এর মানে এরা স্ট্রাকচার অবভিয়াসলি ডিফারেন্ট। গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আছে, ফ্রুক্টোজে কিটো গ্রুপ আছে, অলরেডি দেখলাম। এটা অ্যালডোহেক্সোজ, ওটা কিটোহেক্সোজ। তো এদের স্ট্রাকচার ডিফারেন্ট কিন্তু এদের ফর্মুলা সেম। তার মানে এরা একে অপরের স্ট্রাকচারাল আইসোমার, এরা একে অপরের স্ট্রাকচারাল আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার। কারণ একবার স্ট্রাকচারটা দেখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজে এক্স্যাক্টলি কিসের চেঞ্জ আছে? গ্লুকোজেও 6টা কার্বনের চেন, ফর্মুলা তো সেম, স্ট্রাকচারে ডিফারেন্ট। স্ট্রাকচারে কিসে ডিফারেন্ট? ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট। চেন আইসোমার না, 6টা কার্বনের চেন, এখানেও 6টা কার্বনের চেন। পজিশন আইসোমার না, এখানেও তো পজিশন, একই ফাংশনাল গ্রুপই তো নেই, তো পজিশন কেমন করে চেক করব? এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার, কারণ একটাতে আছে অ্যালডিহাইড, অন্যটাতে আছে কিটো ফাংশনাল গ্রুপ। যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে উইথ দ্য সেম মলিকুলার ফর্মুলা, তাই গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার। একইভাবে স্টার্চ হচ্ছে একটা পলিমার ডাইস্যাকারাইড, যেটা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে অন্তত থাউজেন্ডস অফ গ্লুকোজ মলিকুল জুড়লে একটা স্টার্চ মলিকুল তৈরি হয়, আর এরকম থাউজেন্ডস এন্ড ল্যাক্স অফ স্টার্চ মলিকুল মিলে তৈরি হয় হচ্ছে তোমার সেলের সেল ওয়াল। তার মানে একটা সেলের সেল ওয়ালে যে স্টার্চ মলিকুল থাকে প্ল্যান্টের বডিতে, ওই একটা স্টার্চ মলিকুলের মধ্যে থাউজেন্ডস অফ গ্লুকোজ আছে, আর মিনিমাম থাউজেন্ডস ল্যাক্স অফ স্টার্চ মলিকুল মিলে হতে একটা সেলের সেল ওয়াল তৈরি হচ্ছে। সো স্টার্চের যদি হাইড্রোলাইসিস করে দেওয়া হয় 393 কেলভিন টেম্পারেচারে এবং 2 to 3 অ্যাটমসফিয়ার প্রেসারে, 393 কেলভিন টেম্পারেচারে এবং 2 to 3 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি স্টার্চের হাইড্রোলাইসিস করা হয় আমরা তাহলেও গ্লুকোজ মলিকুল পাই। তার মানে ডাইস্যাকারাইড সুক্রোজ বা পলিস্যাকারাইড স্টার্চ, তাদের হাইড্রোলাইসিস করে দিলে আমরা বেসিক্যালি মোনোস্যাকারাইডটাতে ব্যাক করে আসি। সুক্রোজ তার মানে তৈরি হয়েছিল গ্লুকোজ আর ফ্রুক্টোজ কম্বাইন করে, তাই ওটা একটা ডাইস্যাকারাইড ছিল, তা হাইড্রোলাইসিস করাতে ওটা সেপারেট হয়ে গেছে। আবার এদিকেও গ্লুকোজ তৈরি হয়েছে, ঠিক আছে? গ্লুকোজ হচ্ছে স্টার্চের হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ তৈরি হয়েছে। সো গ্লুকোজ মেইনলি হাইড্রোলাইসিস করে তৈরি করা হয়। চলে যাচ্ছি আমরা গ্লুকোজের স্ট্রাকচার কেমন, এই স্ট্রাকচারাল আইডেন্টিফিকেশন। গ্লুকোজের টোটাল স্ট্রাকচারটা হচ্ছে CHO, CHOH, হোল 4, CH2OH। এটা সংক্ষিপ্ত স্ট্রাকচার। এটাকে ডিটেইলে যদি দেখি তাহলে কি আছে? CHO মানে গ্লুকোজে আছে একটা অ্যালডিহাইড গ্রুপ। সবকটা গ্রুপ যে আছে তার প্রুফ আসবে কোশ্চেনে। আচ্ছা, অ্যালডিহাইড গ্রুপ আছে, প্রুফ কি? অ্যালডিহাইড গ্রুপের কি কোনো রিঅ্যাকশন হয়? অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্স আছে, তার কি কোনো আইডেন্টিফিকেশন টেস্ট আছে? বুদ্ধি করে ভাবো এবং ভেবে কমেন্ট বক্সে বলো তো, অ্যালডিহাইড গ্রুপ কোথাও যদি প্রেজেন্ট থাকে তার জন্য কোন আইডেন্টিফিকেশন টেস্টটা করব? কমেন্ট বক্সে জাস্ট টেস্টটার নাম লিখে দাও যে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকলে তার জন্য এই টেস্টটা করতে হয়। তাহলে গ্লুকোজে আছে একটা অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা, গ্লুকোজে বাকি আছে 6টা কার্বনের লিনিয়ার চেন আছে, 6টা কার্বনের লিনিয়ার চেন, যেটাকে আমরা শর্টে করে দিয়েছি CHO, তারপরে 4টে কার্বনকে CHOH হোল 4 করে দিয়েছি। কেন? এটাও CHOH, এটাও CHOH, এটাও CHOH, এটাও CHOH। আলটিমেটলি CH আর OH তো আছে রাইটে আর লেফটে, তো CHOH, 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 তো আলটিমেটলি CHOH তো আছে রাইটে আর লেফটে, তার মানে 4টে CHOH আছে, তাই CHOH হোল 4 একবারে করে দিয়েছি। অর্থাৎ 4টে CHOH আছে মানে 4টে OH গ্রুপ আছে, যে OH গুলো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ। কেমন গ্রুপ? 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ, কারণ প্রত্যেকটা কার্বন এখানে 2 ডিগ্রি কার্বন, প্রত্যেকটা কার্বনের উপরে একটা কার্বন, নিচে একটা কার্বন। একদম 1 নাম্বার আর 6 নাম্বার কার্বন যদি বাদ দিই, 1 আর 6 নাম্বার কার্বন একদম উপরের একদম নিচের কার্বন যদি বাদ দিই, মাঝের কার্বনগুলো প্রত্যেকটার উপরে একটা কার্বন আছে, নিচে একটা কার্বন আছে, দ্যাট ইজ देयर 2 ডিগ্রি কার্বন। আর 2 ডিগ্রি কার্বনের সঙ্গে OH গ্রুপগুলো অ্যাটাচ আছে, তার মানে 4টে 2 ডিগ্রি OH গ্রুপ আছে, 4টে 2 ডিগ্রি OH গ্রুপ আছে। আর নিচে আছে একদম লাস্টে আছে একটা CH2OH, মানে একটা 1 ডিগ্রি OH গ্রুপ আছে। এটা হচ্ছে 1 ডিগ্রি OH গ্রুপ,
এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচারের সামারি তোমাকে দেখালাম। আচ্ছা, গ্লুকোজের স্ট্রাকচারটা আবার মনে কেমন করে রাখবে? মনে রাখবে এই ফর্মুলা থ্রু দিয়ে 2 1 2 2, যেখানে 2 মানে হচ্ছে রাইট সাইডে OH ড্র করতে হবে, এটা জাস্ট মনে রাখার জন্য বলছি। 1 মানে হচ্ছে লেফট সাইডে OH ড্র করতে হবে। 2 1 2 2, সো এইটা থ্রু দিয়ে আমরা গ্লুকোজ মলিকিউলটা জাস্টিফাই করতে পারি কিনা একবার দেখে নিই। একদম কেমন করে ড্র করবো, আচ্ছা ড্রয়িংটাই একবারে দেখে নিই চলো। গ্লুকোজের ড্রয়িং কেমন করে করবো? 2 1 2 2, সো একদম উপরে থাকবে একটা অ্যালডিহাইড গ্রুপ, তারপরে থাকবে 6টা কার্বনের চেন, একদম নিচেরটা হবে হচ্ছে CH2OH, এই দুটো ফিক্সড। একদম উপরে CH ডাবল বন্ডেড ও, একদম নিচে থাকবে হচ্ছে CH2OH। এবারে 2 1 2 2, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, 2 1 2 2, 2 1 2 2, 2 মানে রাইটে OH, 1 মানে লেফটে OH, 2 মানে রাইটে OH, 2 মানে রাইটে OH, 2 1 2 2, রাইটে OH লেফটে OH, রাইটে OH রাইটে OH, 2 1 2 2, রাইটে OH লেফটে OH, রাইটে OH লেফটে OH। অন্যদিকে অবভিয়াসলি H আছে, Hটা দিতে ভুলো না। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। 2 1 2 2 ওয়েতে মনে রাখবে, রাইটে OH 2, লেফটে OH 1, রাইটে OH 2, রাইটে OH 2, 2 1 2 2, উপরে আছে অ্যালডিহাইড গ্রুপ CHO, নিচে আছে CH2OH, এটা ফিক্সড। সেইভাবে গ্লুকোজের স্ট্রাকচারকে তোমরা মনে রাখতে পারো। চলে আসছি গ্লুকোজের মধ্যে এবার যে রিঅ্যাকশনস গুলো আছে তার এভিডেন্স কি কি। এই যে সত্যি সত্যি আছে CHO গ্রুপ আছে, এভিডেন্স কি? তো CHO গ্রুপের একটা রিঅ্যাকশন দেখো, সোডিয়াম অ্যামালগাম দিয়ে যদি রিডাকশন করা হয়, সোডিয়াম অ্যামালগাম মানে সোডিয়াম এবং মার্কিউরির একটা অ্যালয়, মেটালস আর হাইলি রিডিউসিং এজেন্টস, মেটালস হচ্ছে ভালো বিজারক দ্রব্য, হাইলি রিডিউসিং এজেন্টস। তো সোডিয়াম অ্যামালগাম বা সোডিয়াম মার্কিউরির অ্যালয় দিয়ে যদি রিডাকশন করা হয়, তাহলে CHO গ্রুপ রিডিউসড হয়ে গিয়ে CH2OH গ্রুপে কনভার্ট হয়ে যায়। বাকি গ্লুকোজের স্ট্রাকচারে কোনো চেঞ্জ নেই, বাকি গ্লুকোজের স্ট্রাকচারে অ্যাজ ইট ইজ আছে, শুধু CHO গ্রুপ চেঞ্জ হয়ে রিডিউসড হয়ে গিয়ে CH2OH তৈরি হয়েছে। CHO গ্রুপ রিডিউসড হয়ে গিয়ে CH2OH তৈরি হয়েছে, এটা কি প্রুফ করে? এটাই প্রুফ করে যে গ্লুকোজে একটা CHO গ্রুপ নিশ্চয়ই ছিল, না হলে সেটা রিডিউসড হয়ে গিয়ে CH2OH গ্রুপ তৈরি হলে কি করে? অ্যালডিহাইড গ্রুপ রিডিউসড হয়ে গিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ তৈরি হয়, এটা তো অ্যালডিহাইড চ্যাপ্টার থেকেই পড়ে আসছি, এর জন্য তো গ্লুকোজ পড়তে লাগে না। এই মলিকিউলটার নাম সরবিটল। তাই গ্লুকোজ থেকে সরবিটল কনভার্ট হলো, দ্যাট ইজ সোডিয়াম অ্যামালগাম দিয়ে রিডাকশন করলাম, তাহলে CHO গ্রুপ CH2OH গ্রুপে কনভার্ট হয়ে গেল। দিস প্রুফস যে গ্লুকোজে CHO গ্রুপ প্রেজেন্ট ছিল। গ্লুকোজের 6টা কার্বনের লিনিয়ার চেন আছে, কি করে প্রুফ পাবো? গ্লুকোজ মলিকুলে রেড ফসফরাস HI দিয়ে হিট করছি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে 6টা কার্বনের লিনিয়ার চেনওয়ালা হেক্সেন মলিকুল পাচ্ছি। গ্লুকোজের সত্যি সত্যি 6টা মলিকুল আছে, গ্লুকোজে যে সত্যি সত্যি 6টা কার্বনের চেন আছে, তার প্রুফটা হচ্ছে যখনই রেড ফসফরাস দিয়ে রিডাকশন করছি, তখনই 6টা কার্বনের লিনিয়ার চেনওয়ালা হেক্সেন মলিকুল পাচ্ছি। 6টা কার্বনের চেনওয়ালা হেক্সেন মলিকুল রিডাকশনের পরে তখনই পাওয়া যাবে যখন অরিজিনাল মলিকুলে 6টা কার্বনের চেন ছিল। অরিজিনাল মলিকুলে নিশ্চয়ই 6টা কার্বনের চেন ছিল, তাই রেড ফসফরাস HI দিয়ে হিট করে যদি রিডাকশন করা হয়, তাহলে যে হেক্সেন মলিকুল পাওয়া গেল যেখানে কিনা 6টা কার্বনের চেন আছে, সেই 6টা কার্বনের চেনওয়ালা হেক্সেন মলিকুলটা পেলাম কি করে? নিশ্চয়ই অরিজিনাল স্ট্রাকচারে 6টা কার্বনের চেন ছিল। তো 6টা কার্বনের চেনের প্রুফ দেখলাম, অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট আছে তার প্রুফ দেখলাম। গ্লুকোজের টোটাল 5টা OH গ্রুপ আছে, তার কি প্রুফ আছে? গ্লুকোজের টোটাল 5টা OH গ্রুপ আছে, 4টে আছে 2 ডিগ্রি OH গ্রুপ, একটা আছে 1 ডিগ্রি OH গ্রুপ। এই 4টে আছে 2 ডিগ্রি OH গ্রুপ, এই একটা আছে 1 ডিগ্রি OH গ্রুপ। সো গ্লুকোজ মলিকুলের সঙ্গে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের রিঅ্যাকশন করা হয় ইন প্রেজেন্স অফ ZnCl2, সো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের স্ট্রাকচার দেখে নি, CH3 ডাবল বন্ডেড O C ডাবল বন্ডেড O CH3। সো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডে বেসিক্যালি অ্যাসিটেট পার্টটা প্রেজেন্ট আছে, CH3 ডাবল বন্ডেড O বা OCOCH3, OCOCH3 এই পার্টটাই হচ্ছে অ্যাসিটেট, OCOCH3 এই পার্টটাই হচ্ছে অ্যাসিটেট। তার মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের মধ্যে অ্যাসিটেট পার্ট প্রেজেন্ট আছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডে অ্যাসিটেট পার্ট প্রেজেন্ট আছে। তাহলে গ্লুকোজ মলিকুলের মধ্যে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া হয় ইন প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড এবং হিট, তাহলে কি হবে? তাহলে এই 5টা OH এর জায়গায় 5টা অ্যাসিটেট ঢুকে যায়, দিয়ে পেন্টা অ্যাসিটেট তৈরি হয়। অর্থাৎ CHOH ছিল হচ্ছে CHOH, সেটা কনভার্ট হয়ে গেল
CH OH এর জায়গায় চলে এলো OCOCH3 অ্যাসিটেট গুলো ঢুকে গেল ছিল CHOH হয়ে গেল OCOCH3 ছিল CHOH হয়ে গেল OCOCH3 CHOH ছিল সেখান থেকে হয়ে গেল CHOCOCH3 CHOH ছিল OH টা কনভার্ট হয়ে গেছে অ্যাসিটেটে CHOCOCH3 সো যতগুলো OH ছিল পাঁচটা OH ছিল চারটে ছিল 2 ডিগ্রি একটা ছিল 1 ডিগ্রি পাঁচটা OH অ্যাসিটেটে কনভার্ট হয়ে যায় OCOCH3 হয়ে যায় এবং এইভাবে পাওয়া যায় পেন্টাঅ্যাসিটেট সঙ্গে পাঁচটা অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে যায় সো পাঁচটা হাইড্রক্সিল গ্রুপ আছে তার প্রুফ হচ্ছে পেন্টাঅ্যাসিটেট পাওয়া যাচ্ছে গ্লুকোজের সঙ্গে যখন অ্যাসিটিক অ্যানহাইড্রেটের রিঅ্যাকশন করাচ্ছি ZnCl2 এর প্রেজেন্সে হিট দেওয়া হচ্ছে তখনই OH গ্রুপগুলো অ্যাসিটেট দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে পাঁচটা অ্যাসিটেট ওয়ালা মলিকিউল পাচ্ছি পেন্টাঅ্যাসিটেট মলিকিউল পাচ্ছি যেখান থেকে প্রুফ হচ্ছে গ্লুকোজে পাঁচটা হাইড্রক্সিল গ্রুপ প্রেজেন্ট আছে আচ্ছা গ্লুকোজে CHO গ্রুপ প্রুফ আছে তার আরো কি রিঅ্যাকশন CHO গ্রুপ আমরা জানি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন করে CHO গ্রুপ অ্যালডিহাইডের রিঅ্যাকশন এগুলো তাতে যদি CN- দেওয়া হয় CN- এখানে অ্যাটাক করে এটা ওই OH হয়ে যায় O- হয়ে যায় দিয়ে OH হয়ে যায় সায়ানোহাইড্রিন তৈরি হয় এর ফলে রিঅ্যাকশন গুলো নিশ্চয়ই মনে আছে এটা O- হয়ে গিয়ে OH হয়ে যায় আর এটা CN টা অ্যাড হয়ে যায় নিউক্লিওফিলিক অ্যাডিশনের থ্রু দিয়ে সো কি হলো CHO গ্রুপ ছিল CN- অ্যাটাক করলো তাহলে কি হলো CN টা অ্যাড হয়ে গেল এবং ডাবল বন্ড ওপেন হয়ে গিয়ে O- হয়ে গেল O- টা পরের স্টেপে OH হয়ে যাবে ওয়াটার থেকে একটা H+ কে নিয়ে নেবে দিয়ে OH হয়ে যাবে সায়ানোহাইড্রিন মলিকিউল তৈরি হবে এই মলিকিউল কি গ্লুকোজে তৈরি করতে পারছে হ্যাঁ করতে পারছে গ্লুকোজেও তো আছে অ্যালডিহাইড গ্রুপ CHO গ্রুপ তাই গ্লুকোজেও যদি HCN দেওয়া হয় তাহলে একইভাবে HCN এর CN- অ্যাটাক করছে জয়েন করে যাচ্ছে CHO ডাবল বন্ড ওটা সিঙ্গেল বন্ড O- হয়ে যাচ্ছে পরে সেটা OH হয়ে যাচ্ছে সায়ানোহাইড্রিন মলিকিউল গ্লুকোজে তৈরি করছে হুইচ প্রুফস যে গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট ছিল কারণ সায়ানোহাইড্রিন ফরমেশনটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের প্রেজেন্সের আর কি আইডেন্টিফিকেশন একইভাবে গ্লুকোজে যদি NH2OH দেওয়া হয় হাইড্রক্সিলামিন এখানে কনডেনসেশন রিঅ্যাকশন আমি নিশ্চয়ই মনে আছে NH2G টাইপের যে কম্পাউন্ড গুলো দেওয়া হতো NH2G কম্পাউন্ড দেওয়া হতো কনডেনসেশন হতো ওয়াটার বেরিয়ে যেত সো এখানেও সেম রিঅ্যাকশন কি হচ্ছে নিশ্চয়ই হচ্ছে কেমন করে হচ্ছে আছে CHO গ্রুপ গ্লুকোজে আছে CHO গ্রুপ দেয়া হলো NH2OH সো কেমন রিঅ্যাকশন গুলো হতো NH2G NH2OH এই পার্টটা ডিহাইড্রেট করে আউট হয়ে যেত পেতাম হচ্ছে আমরা C ডাবল বন্ড NG C ডাবল বন্ড NOH এই ধরনের মলিকিউলস আমরা পেতাম অ্যামোনিয়ার ডেরিভেটিভের সঙ্গে যে রিঅ্যাকশন গুলো হতো অ্যালডিহাইডের তারপর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নতুন কোন রিঅ্যাকশন স্টাডি করছি না এখানে আমরা জাস্ট গ্লুকোজের স্ট্রাকচারে ওই অ্যালডিহাইডের রিঅ্যাকশন গুলো স্টাডি করছি গ্লুকোজের স্ট্রাকচারে অ্যালডিহাইডের রিঅ্যাকশন গুলো কিন্তু আমরা স্টাডি করছি তার মানে ছিল অ্যালডিহাইড গ্রুপ দিলাম NH2OH এখান থেকে H2O পার্টটা আউট হয়ে গেল ডিহাইড্রেট করে গেল এবং তাতে জয়েন করে গেল এই কার্বনটার সঙ্গে ডাবল বন্ডের থ্রু দিয়ে নাইট্রোজেনটা সো C ডাবল বন্ড N সঙ্গে রয়ে গেল OH সেই রিঅ্যাকশনটা এখানে দেখানো হয়েছে গ্লুকোজ অক্সিম তৈরি হয়েছে যেটা এগেন প্রুফ করে গ্লুকোজের মধ্যে CHO গ্রুপ প্রেজেন্ট আছে নেক্সট রিঅ্যাকশন গ্লুকোজকে যদি ব্রোমিন ওয়াটার দিয়ে অক্সিডেশন করা হয় ব্রোমিন ওয়াটার দিয়ে যদি গ্লুকোজে অক্সিডেশন করা হয় তাহলে মাইল্ড অক্সিডেশন হয় কারণ ব্রোমিন হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট তো এখানে মাইল্ড অক্সিডেশন হয় মাইল্ড অক্সিডেশন হলে CHO গ্রুপটা অক্সিডাইজড হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট হয়ে যায় আমরা গ্লুকোনিক অ্যাসিড পাই কিন্তু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দেওয়ার জন্য নিচের CH2H গ্রুপ এটার অক্সিডেশন হয় না এটা অ্যাজ ইট ইজ রয়ে যায় কিন্তু যদি এখানে আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিতাম লাইক HNO3 দিতাম তাহলে এখানে স্ট্রং অক্সিডেশন হতো তাহলে গ্লুকোজের উপরের যে অ্যালডিহাইড গ্রুপ সেটাও অক্সিডাইজড হতো দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে কনভার্ট হতো একদম গ্লুকোজের নিচে থাকা যে অ্যালকোহল গ্রুপ 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ সেটাও অক্সিডাইজড হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হতো ডাইকার্বক্সিলিক অ্যাসিড স্যাকারিক অ্যাসিডকে পেয়ে যেতাম তার মানে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যদি দেওয়া হয় তাহলে টপ CHO টা অক্সিডাইজড হচ্ছে বটম CH2OH এ কোনো চেঞ্জ হচ্ছে না মাঝে চারটে CHOH অ্যাজ ইট ইজ থাকছে CHOH হোল 4 এখানে কি হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট HNO3 দিলে উপরে CHO গ্রুপ অক্সিডাইজ হচ্ছে নিচের CH2OH সেটাও অক্সিডাইজ হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড স্যাকারিক অ্যাসিড পাচ্ছি এগুলো আলটিমেটলি এটাই প্রুফ করছে যে গ্লুকোজের মধ্যে অবভিয়াসলি প্রেজেন্ট আছে CHO গ্রুপ চলে আসছে গ্লুকোজের CHO গ্রুপ প্রেজেন্টের সেই রিঅ্যাকশন যেটার কমেন্ট চেয়েছিলাম টলেন্স রিএজেন্ট গ্লুকোজে প্রেজেন্ট আছে CHO গ্রুপ CHO গ্রুপ প্রেজেন্ট থাকা মানে
টলেন্স রিএজেন্টের সঙ্গে রিঅ্যাকশন হলে টলেন্স রিএজেন্ট নিজে সেখান থেকে সিলভার মিরর, শাইনি সিলভার মিররের প্রেসিপিটেট দেখতে পাওয়া যাবে। অর্থাৎ গ্লুকোজের সঙ্গে যদি টলেন্স রিএজেন্টের রিঅ্যাকশন করা হয় তাহলে শাইনি সিলভার মিররের প্রেসিপিটেট দেখতে পাওয়ার কথা, যেটা যদি আমরা বলতে পারবো কনফার্মড হইতে যে গ্লুকোজে নিশ্চয়ই সিএইচও গ্রুপের প্রেজেন্ট আছে, তাই তো টলেন্স রিএজেন্টের সঙ্গে রিঅ্যাকশন করছে এবং শাইনি সিলভার মিরর প্রেসিপিটেট করছে। তাহলে শুধু কি শাইনি সিলভার মিরর টলেন্স রিএজেন্ট? অবভিয়াসলি না। টলেন্সের কথা বললে অন্য যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে ফিলিং সলিউশন। এই ফিলিং সলিউশনের সঙ্গে গ্লুকোজ রিঅ্যাক্ট করবে, গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ রিঅ্যাক্ট করবে এবং রিঅ্যাক্ট করে অবভিয়াসলি রেড কালারের কিউপ্রাস অক্সাইডের প্রেসিপিটেট তৈরি হবে। টলেন্স, ফিলিংস এই সমস্ত রিঅ্যাকশনস গুলো কিন্তু গ্লুকোজ করে থাকে। অ্যালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া ডেরিভেটিভের রিঅ্যাকশন অলরেডি এটা আমরা দেখে নিয়েছি, যেটা গ্লুকোজও কন্ডাক্ট করে থাকে, একটু আগেই আমরা দেখলাম, এবং সেখান থেকে ওসাজন ফরমেশন হয়। সো গ্লুকোজ বা যে কোনো অ্যালডিহাইড যদি নেওয়া হয়, অ্যামোনিয়া ডেরিভেটিভের জেনারেল রিঅ্যাকশন যেটা দেখলাম, NH2G ধরো আছে, NH2G, জিটা OH হতে পারে, অন্য যা খুশি হতে পারে, সেখান থেকে বেসিক্যালি সরি NH2G হবে। এখান থেকে বেসিক্যালি ওয়াটার ডিহাইড্রেট করে যায়, ওয়াটার পার্টটা ডিহাইড্রেট করে যায়, এবং ওয়াটার পার্টটা যদি ডিহাইড্রেট করে যায় তখন নাইট্রোজেনের সঙ্গে কার্বনটা ডাবল বন্ডের থ্রু দিয়ে জয়েন করে যায়। সেটা হচ্ছে অ্যালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া ডেরিভেটিভ গুলো রিঅ্যাকশন হলে এটাই হয়। অ্যামোনিয়া ডেরিভেটিভ, তার জন্য এখানে হাইড্রোজেনের জায়গায় অন্য যে কোনো জি গ্রুপ আছে, জি হচ্ছে এনি গ্রুপ, জি হচ্ছে এনি গ্রুপ, ঠিক আছে। তাহলে NH2G এবং সেখান থেকে পেলাম C ডাবল বন্ড NG, এটা হচ্ছে অ্যালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়া ডেরিভেটিভের রিঅ্যাকশন। সেম রিঅ্যাকশন গ্লুকোজে কন্ডাক্ট করে। গ্লুকোজে যদি C6H5NH NH2 দেওয়া হয়, কি দেওয়া হচ্ছে? C6H5NH NH2, তার মানে এখানে NH2G ফর্মে লিখলে কি দাঁড়াচ্ছে? NH2, এটা হচ্ছে G, এই পুরোটা হচ্ছে G, এটা হচ্ছে NH2। তার মানে গ্লুকোজের সঙ্গে যখনই আমরা C6H5NH NH2 রিঅ্যাকশন করাচ্ছি তখন অবভিয়াসলি NH2 পার্টের হাইড্রোজেন দুটো আউট হবে গ্লুকোজের অক্সিজেনের সঙ্গে। তো আমরা এখানে লিখছি NH2 এবং এটা হচ্ছে পুরোটা হচ্ছে G, NH2 পুরোটা হচ্ছে G। সো বেসিক্যালি ডাবল বন্ডেড O এবং এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে, হাইড্রোজেন NH2 গ্রুপ থেকে হাইড্রোজেন, এবং অ্যালডিহাইড গ্রুপ থেকে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ থেকে ডাবল বন্ডেড O, এটা এলিমিনেট হবে ওয়াটার হিসাবে। ওয়াটার এলিমিনেট হয়ে গেলে কি হবে? কার্বনের সঙ্গে এই নাইট্রোজেনটা ডাবল বন্ডের থ্রু দিয়ে জয়েন হয়ে যাবে, এটাকে বলছি আমরা হাইড্রোজোন পাবো। CH ডাবল বন্ড NH C6H5, CH ডাবল বন্ড N, তারপরে NH C6H5, CH ডাবল বন্ড N, ডাবল বন্ড ওটা আউট হয়ে গেছে ওয়াটারের সঙ্গে, এদিক থেকে H2 আউট হয়ে গেছে ওয়াটারের সঙ্গে। সো CH ডাবল বন্ড N, N এর সঙ্গে আছে আবার NH C6H5, এই মলিকিউলটাকে বললাম হাইড্রোজোন। এই মলিকিউলে যদি ফার্দার আবার C6H5NH NH2 দেওয়া হয় তাহলে এখন কি হবে? এখন এক্সেস যদি দেওয়া হচ্ছে, ফার্দার আবার ফিনাইল হাইড্রোজেন দেওয়া হচ্ছে, সেই মলিকিউলটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। প্রথমে একটা মলিকিউল 1 মোল ফিনাইল হাইড্রোজেন দিলাম, তাতে ফিনাইল হাইড্রোজোন পেলাম, এইখানে এই রিঅ্যাকশনটা হলো CHO গ্রুপে এবং ফিনাইল হাইড্রোজোন পেলাম। কিন্তু যদি এক্সেস ফিনাইল হাইড্রোজেন দেওয়া হয় তাহলে 3 মোল ফিনাইল হাইড্রোজেন যদি দেওয়া হয়, 3 মোল C6H5NH NH2 এক্সেস দেওয়া হয়েছে, 3 মোল দেওয়া হয়েছে, তাহলে কি হয়? তাহলে এই CHO গ্রুপটা, প্রথম CHO গ্রুপটা তো হাইড্রোজোন ইউনিটে কনভার্ট হয়ই যেরকম উপরে হচ্ছিল, সেকেন্ড যে CHOH গ্রুপটা আছে সেখান থেকেও হাইড্রোজোন ইউনিট তৈরি হয় যাকে বলে ওসাজোন। এই ওসাজোনের কালার হচ্ছে, এটা একটা ইয়েলো কালারের ক্রিস্টাল সলিড কম্পাউন্ড যেটা কিনা ওয়াটারে অলমোস্ট ইনসলুবল। তাই যদি গ্লুকোজের উপরে এক্সেস ফিনাইল হাইড্রোজেন দিলে, আননোন কম্পাউন্ডের উপরে এক্সেস ফিনাইল হাইড্রোজেন দিলে একটা ইয়েলো কালারের ক্রিস্টাল প্রেসিপিটেট করে অলমোস্ট ইনসলুবল, ওয়াটারে ইনসলুবল, তাহলে বলবো আননোন কম্পাউন্ডটা গ্লুকোজ ছিল। এই রিঅ্যাকশনটা থ্রু দিয়ে গ্লুকোজের আইডেন্টিফিকেশন করা হয়, গ্লুকোজের শনাক্তকরণ করার জন্য এই রিঅ্যাকশনটা ইউজ করা হয়। যে রিঅ্যাকশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের উপরে এক্সেস ফিনাইল হাইড্রোজেন দিলে প্রথম কার্বনের চেনটা তো হাইড্রোজেনে হয়েই গেল, প্রথম কার্বন যেটা CHO ছিল সেটা তো হাইড্রোজেনে কনভার্ট হয়েই গেল, সেকেন্ড কার্বনে যেটা CHO ছিল সেটাও একটা হাইড্রোজোন টাইপের ইউনিটে কনভার্ট হয়ে গেছে।
এই মলিকুলটা হচ্ছে একটা ইয়েলো কালারের ক্রিস্টাল, যাকে বলে ওসাজোন বা গ্লুকোসাজোন। ওসাজোন বা গ্লুকোসাজোন মলিকুলটার টাইপ হচ্ছে ওসাজোন, আর গ্লুকোজ থেকে তৈরি হয়েছে, তাই একে বলা হচ্ছে গ্লুকোসাজোন। এটা একটা ইয়েলো কালারের ক্রিস্টাল। এই ইয়েলো ক্রিস্টালটা অলমোস্ট ওয়াটার ইনসলুবল, যেটা থ্রু দিয়ে আমরা আরামসে আইডেন্টিফাই করতে পারি যে গ্লুকোজের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন হিসেবে এই রিঅ্যাকশনটাকে ইউজ করতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা দেখে নিলাম গ্লুকোজের লিনিয়ার যে চেন আছে, মানে গ্লুকোজের যে মলিকুলার স্ট্রাকচারটা বললাম, যে একটা সিএইচও গ্রুপ আছে, 6টা কার্বনের চেন আছে, 4টে 2 ডিগ্রি ওএইচ গ্রুপ আছে, একটা 1 ডিগ্রি ওএইচ গ্রুপ আছে, টোটাল 5টা ওএইচ গ্রুপ আছে। এই টোটাল যে গ্লুকোজের স্ট্রাকচারটা প্রপোজ করা হয়েছিল, গ্লুকোজের স্ট্রাকচারটা, তার সমস্ত স্ট্রাকচারের প্রুফটা দেখে নিলাম। যে সিএইচও গ্রুপ আছে তার অনেকগুলো রিঅ্যাকশন দেখেছি, 5টা ওএইচ গ্রুপ আছে সেখান থেকে দেখেছি প্রুফ দেখেছি পেন্টাসিটেট তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে। সঙ্গে আমরা দেখলাম যে 6টা কার্বনের চেন আছে, রেড ফসফরাস এইচআর দিয়ে রিডাকশন করলে হেক্সেন তৈরি হচ্ছে 6টা কার্বনের চেন বলা। সেগুলো যদি আমরা গ্লুকোজের যে স্ট্রাকচারটা আমরা দেখেছিলাম সেটা প্রুফটাও দেখলাম, প্রত্যেকটা রিঅ্যাকশন সেখানে ইম্পর্টেন্ট। সঙ্গে অক্সিডেশন হয়ে যাচ্ছে ব্রোমিন ওয়াটার দিয়ে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেই অক্সিডেশন রিঅ্যাকশন গুলো আমরা দেখলাম। এখন আমরা ফোকাস করব গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারে। ওয়েল, তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? আমরা এতক্ষণ দেখলাম গ্লুকোজের সমস্ত লিনিয়ার স্ট্রাকচার গুলো এবং তার রেসপেক্টে বিভিন্ন রকমের ইকুয়েশনস বা রিঅ্যাকশনস যেগুলো গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার ফলো করে। কেন লিনিয়ার স্ট্রাকচার বলছি? তার কারণ এখনো পর্যন্ত যে স্ট্রাকচার গুলো দেখেছি, ধরো যদি এই স্ট্রাকচারটার কথা বলি, যে গ্লুকোজের যে স্ট্রাকচারটা মেইনলি আমরা দেখছিলাম এতক্ষণ পর্যন্ত, যার বেসিসে সমস্ত রিঅ্যাকশন হচ্ছিল, সেই স্ট্রাকচারটা কেমন? এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। সো গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার এবং সেই রিলেটেড ডিফারেন্ট রিঅ্যাকশনস আমরা দেখলাম গ্লুকোজ কিসে কিসে পার্টিসিপেট করতে পারে। সো গ্লুকোজের পার্টিসিপেশনের এখন আমরা দেখব গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার ছাড়াও অন্য স্ট্রাকচার হয়। সেই অন্য স্ট্রাকচারের কথা কেন মাথায় এলো সেটা আমরা প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করছি, যে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার এই কনসেপ্টটা এলো কেন। গ্লুকোজের দেখা গেল যদি লিনিয়ার স্ট্রাকচারটাই সত্যি অল টাইম থাকে, তাহলে গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারে সিএইচও ফাংশনাল গ্রুপ আছে, অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আছে। তার মানে গ্লুকোজের উচিত অল টাইম, মানে শুধু ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ নয়, গ্লুকোজ যে কোনো সময়তেই যেন অ্যালডিহাইডের টেস্ট পজিটিভ দেয়। এটা কিন্তু গ্লুকোজের থেকে এক্সপেকটেশন, কারণ গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারে দেখতে পাচ্ছি সিএইচও অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট আছে, তাই গ্লুকোজের থেকে এক্সপেকটেশন হচ্ছে সে অল টাইম অ্যালডিহাইড গ্রুপের টেস্ট পজিটিভ দেবে। কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ যদিও বা অ্যালডিহাইড গ্রুপের টেস্ট পজিটিভ দেয়, কিন্তু কিছুক্ষণের পর থেকে গ্লুকোজ অ্যালডিহাইড গ্রুপের টেস্ট পজিটিভ দেয় না। যেরকম সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে রিঅ্যাকশন করে না গ্লুকোজ, যেখানে অ্যালডিহাইড মলিকুল গুলো কিন্তু সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে রিঅ্যাকশন করে দি অ্যাডিশন প্রোডাক্ট তৈরি করে। ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে রিঅ্যাকশন করলেও কিছুক্ষণ হয়ে যাওয়ার পর থেকেই গ্লুকোজ আর সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে রিঅ্যাকশন করে না, মানে অ্যালডিহাইড গ্রুপটা কি কিছুক্ষণ পরে ভ্যানিশ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে? কোয়েশ্চেন উঠছে। মানে লিনিয়ার চেনটাই কি গ্লুকোজের পার্মানেন্ট স্ট্রাকচার? কোয়েশ্চেন উঠছে। নেক্সট বলছে গ্লুকোজ কিছুক্ষণের পর থেকে অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করে না। তার মানে এগেন অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়ার ডেরিভেটিভের সঙ্গে অ্যালডিহাইড গ্রুপের তো রিঅ্যাকশন আছে। তার মানে গ্লুকোজে যদি অ্যালডিহাইড গ্রুপ পার্মানেন্টলি প্রেজেন্ট থাকতো, তাহলে কি গ্লুকোজ অ্যামোনিয়ার সঙ্গে অল টাইমে রিঅ্যাকশন করতো? কিন্তু গ্লুকোজ বলছে ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ যদিও বা অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করছে, কিন্তু কিছুক্ষণের পর থেকে গ্লুকোজ আর অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করছে না। মানে এগেন কোয়েশ্চেন উঠছে যে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ কি কিছুক্ষণ পরে কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু অন্য কিছুতে কনভার্ট হয়ে যাচ্ছে? কেন গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ থাকা সত্ত্বেও অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করছে না? তার মানে কি গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচারটাই কি পার্মানেন্ট স্ট্রাকচার, না অন্য কোনো স্ট্রাকচারের ব্যাপার আছে? গ্লুকোজ শিফট বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে 2,4-DNP টেস্টের সঙ্গে রিঅ্যাক্ট করে না। মানে শিফট বেস ফরমেশন হোক বা ডিএনপি টেস্ট হোক, 2,4-DNP টেস্ট যেগুলো কিনা অ্যালডিহাইডের টিপিক্যাল টেস্ট, সেগুলো গ্লুকোজ দেয় না। সো তিনটে সামারি থেকে কি বুঝতে পারছি? গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপের প্রেজেন্স আছে, তার মানে গ্লুকোজের অ্যালডিহাইডের সমস্ত টেস্ট দেওয়া উচিত। সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে অ্যাডিশন রিঅ্যাকশন হোক, কিংবা শিফট বেস ফরমেশন হোক, কিংবা 2,4-DNP টেস্ট হোক, কিংবা অ্যামোনিয়ার সঙ্গে বা অ্যামোনিয়ার ডেরিভেটিভের সঙ্গে রিঅ্যাকশন হোক, গ্লুকোজ এগুলো কিছুক্ষণের পর থেকে আর দেয় না। ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ সলিউশন এগুলো দেয়, কিন্তু কিছুক্ষণের পর থেকে গ্লুকোজ এই সমস্ত টেস্টগুলো আর পজিটিভ দেয় না। যেখান থেকে কোয়েশ্চেন উঠছে গ্লুকোজে কি সত্যি লিনিয়ার স্ট্রাকচারে সিএইচও গ্রুপটা যেরকম প্রেজেন্ট থাকে, যেরকম দেখলাম,
অল টাইমের জন্য সেইভাবেই কি পার্মানেন্টলি প্রেজেন্ট থাকছে, নাকি উইথ টাইম গ্লুকোজের স্ট্রাকচার চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে? ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজে নিশ্চয়ই লিনিয়ার চেইন আছে এবং সেখানে সিএইচও গ্রুপের প্রেজেন্স আছে, কিন্তু উইথ টাইম কি সিএইচও গ্রুপের অ্যাবসেন্স হয়ে যাচ্ছে? সিএইচও গ্রুপ কি অন্য কোনো গ্রুপে কনভার্ট হয়ে যাচ্ছে সামহাও? তো সেইটা কিন্তু গ্লুকোজের লিনিয়ার যে স্ট্রাকচার তাকে কোয়েশ্চেন করছে। সো আমরা এখন দেখব গ্লুকোজের অল্টারনেট স্ট্রাকচার কি হতে পারে। তার জন্য আমরা দেখব অ্যালডিহাইড গ্রুপে কি ধরনের রিঅ্যাকশন পসিবল। গ্লুকোজে কেবলমাত্র অ্যালডিহাইড গ্রুপে নেই, গ্লুকোজে ওএইচ গ্রুপও আছে। অ্যালডিহাইড গ্রুপ আছে যেরকম ওএইচ গ্রুপও আছে, মানে গ্লুকোজে সো কল্ড অ্যালকোহলের যে ওএইচ গ্রুপ সেটাও আছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই অ্যালডিহাইডের সঙ্গে ওএইচ গ্রুপ ওয়ালা অ্যালকোহলের কি রকম রিঅ্যাকশন হয়ে থাকে। সো অ্যালডিহাইড মলিকুল অ্যাসিডের প্রেজেন্সে ওএইচ গ্রুপের সঙ্গে কেমন রিঅ্যাকশন করে, বা ওয়াটারের প্রেজেন্সে অ্যালডিহাইড মলিকুল প্রথমে তার ডাবল বন্ডেড ওটা H+ এর সঙ্গে কম্বাইন করে OH+ তৈরি করে। তারপরে অ্যালকোহল মলিকুলের লোন পেয়ার থেকে অ্যাটাক আসে, নিউক্লিওফিলিক অ্যাটাক আসে এবং পাই বন্ডটা ওপেন হয়ে যায়। তার ফলে এরকম একটা কম্পাউন্ড তৈরি হয় যেখানে অ্যালকোহলের ROH অক্সিজেনের থ্রু দিয়ে কার্বনের সঙ্গে জয়েন করে গেছে। এরপরে অ্যালকোহলের এই পার্টটা হচ্ছে অ্যালকোহল থেকে এলো, বেসিক্যালি ROH এই পার্টটা অ্যালকোহল থেকে এসছে, ROH পার্টটা অ্যালকোহল থেকে এসছে, আর এই পার্টটা ছিল অ্যালডিহাইডের। নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে যে RCH ডাবল বন্ডেড O ছিল, RCH ডাবল বন্ডেড O ছিল, অক্সিজেনটা H+ এর সঙ্গে রিঅ্যাক্ট করেছে প্রথমে, ওয়াটার থেকে নিশ্চয়ই OH+ টা পেয়েছিল। তারপরে অ্যালকোহলের অক্সিজেন তার লোন পেয়ারের থ্রু দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে এবং অ্যালকোহলের OH এর থ্রু দিয়ে কার্বনের সঙ্গে অ্যালকোহল মলিকুলটা জয়েন করে গেছে। তারপরে এখান থেকে অ্যালকোহলের H+ টা যদি আউট হয়ে যায়, অ্যালকোহলের যে ROH তার H+ টা যদি আউট হয়ে যায়, তাহলে আলটিমেটলি OR এই পার্টটা জয়েন করে গেল। সো ছিল অ্যালডিহাইড, ছিল হচ্ছে এই পার্টটা অ্যালডিহাইড, RCH ডাবল বন্ডেড O, আলটিমেটলি হয়ে গেল ডাবল বন্ডেড O টা সিঙ্গেল বন্ড OH হয়ে গেল, আর অ্যালকোহল থেকে ROH তার মধ্যে OR যেটা কিনা অ্যালকক্সি পার্ট, ওই OR পার্টটা জয়েন করে গেল। তার মানে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে অ্যালকোহলের OH গ্রুপের প্রেজেন্স যদি থাকে আর অ্যালডিহাইডের CHO গ্রুপের প্রেজেন্স যদি থাকে, তাহলে তাদের মধ্যে একটা রিঅ্যাকশন হয় যার ফলে এরকম হেমিঅ্যাসিটাল টাইপের কম্পাউন্ড তৈরি হয়। হেমিঅ্যাসিটাল কম্পাউন্ডে কি হচ্ছে, অ্যালকোহল তার অক্সিজেনের লোন পেয়ারের থ্রু দিয়ে অ্যালডিহাইড কার্বনের নিউক্লিওফিলিক অ্যাটাক করছে, তার ফলে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডেড O- হয়ে যাচ্ছে, O- টা OH হয়ে যাচ্ছে আলটিমেটলি, আর অ্যালকোহলটা অক্সিজেনের লোন পেয়ারের থ্রু দিয়ে অ্যাটাক করার পরে তার হাইড্রোজেনটাকে OH এর হাইড্রোজেনটাকে লস করছে, দিয়ে OR এই অ্যালকক্সি গ্রুপটা আলটিমেটলি অ্যালডিহাইড কার্বনে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো গ্লুকোজেও তো অ্যালডিহাইড গ্রুপ আছে, সঙ্গে তো পাঁচটা OH গ্রুপও আছে। তার মানে যে রিঅ্যাকশনটা হেমিঅ্যাসিটাল তৈরি হচ্ছে, যে রিঅ্যাকশনের থ্রু দিয়ে অ্যালডিহাইডের সঙ্গে অ্যালকোহলের রিঅ্যাকশনের থ্রু দিয়ে হেমিঅ্যাসিটাল তৈরি হচ্ছে, এই রিঅ্যাকশন তো গ্লুকোজের মধ্যে ইন্ট্রামলিকুলার ওয়েতে হওয়া পসিবল। কেন? একই গ্লুকোজে অ্যালডিহাইড আলাদা, অ্যালকোহল আলাদা, আলাদা আলাদা অ্যালডিহাইড, আলাদা আলাদা অ্যালকোহলের মধ্যে যদি হেমিঅ্যাসিটাল ফরমেশনের এই রিঅ্যাকশন হয়, তাহলে একই গ্লুকোজের মধ্যে যদি অ্যালডিহাইডও প্রেজেন্ট থাকে, OHও প্রেজেন্ট থাকে, তার মানে ঘরের মধ্যেই দুটো কম্পাউন্ড প্রেজেন্ট আছে। অ্যালডিহাইডের CHO গ্রুপও প্রেজেন্ট আছে, অ্যালকোহলের OH গ্রুপও প্রেজেন্ট আছে। ঘরের মধ্যেই যদি দুটো গ্রুপ প্রেজেন্ট থাকে, তাহলে তাদের মধ্যে তো ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন হয়ে যেতেই পারে। সো সেই রিঅ্যাকশন কেমন করে হয় এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। সেটা ছিল গ্লুকোজের লিনিয়ার চেন। এটা ছিল গ্লুকোজের লিনিয়ার চেন, যেরকম করে 2-1-2-2 ওয়েতে বলেছিলাম গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার ডি গ্লুকোজ, কারণ সেকেন্ড লাস্ট কার্বনে OH ডান দিকে আছে। সো ডি গ্লুকোজের সেকেন্ড লাস্ট কার্বনের অক্সিজেনের লোন পেয়ার ফার্স্ট কার্বনে একইভাবে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড O হয় এবং পরে সেই O- এর জায়গাতে এইখান থেকে হাইড্রোজেনটা জয়েন করে গেল। এর ফলে কি হলো, এই OH গ্রুপ যেটা হলো, OH গ্রুপটা রাইট সাইডে তৈরি হতে পারে, OH গ্রুপটা লেফট সাইডে তৈরি হতে পারে। সো আলটিমেটলি কি হলো দেখে নেওয়া যাক। এখান থেকে অ্যাটাকটা হতে কি রিঅ্যাকশনটা হলো, ছিল C ডাবল বন্ডেড O, সেটা হয়ে গেল C সিঙ্গেল বন্ড OH, ছিল এদিকে CH একই আছে। তারপরে 2, 3, 4 অবধি কার্বনে কোনো চেঞ্জ নেই। 5 কার্বনের OH থেকে একটা অ্যাটাক হয়েছিল, 5 কার্বনের OH এর লোন পেয়ার অ্যাটাক করেছিল নাম্বার 1 কার্বনে, তাই 5 কার্বন থেকে অক্সিজেনের থ্রু দিয়ে নাম্বার 1 কার্বনটা এরকম একটা লম্বা বন্ডের থ্রু দিয়ে দেখানো হয়েছে। 5 কার্বন থেকে অক্সিজেন অ্যাটমের থ্রু দিয়ে 1 কার্বন বন্ড তৈরি করেছে, আর 5 কার্বনে অক্সিজেনের সঙ্গে থাকা হাইড্রোজেনটা এদিকে
সিঙ্গেল বন্ড ওইচ হয়ে গেছে। সো সিঙ্গেল বন্ড তো ওইচ হয়ে গেছে, আগেই দেখে নিয়েছি। ওইচটা রাইট সাইডে যদি এরকম করে তৈরি হয়, এই স্ট্রাকচারটা সাইক্লিক স্ট্রাকচার। কেন? দেখে মনে হচ্ছে না সাইক্লিক, কারণ এটা লম্বা বন্ড তৈরি হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি ক্লিয়ারলি সাইক্লিক। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন অক্সিজেন 1 কার্বন, 1 2 3 4 5 অক্সিজেন 1। সেটা রিং তৈরি হয়েছে, রিং এর বাইরে আছে এই 6 নাম্বার CH2OH-টা। এবারে যেহেতু OH গ্রুপটা রাইট সাইডে তৈরি হয়েছে, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ তো বটেই, কারণ এইখানে 5 নাম্বার কার্বনে সেকেন্ড লাস্ট কার্বনে OH ডান দিকে, তাই ডি গ্লুকোজ। সেকেন্ড লাস্ট কার্বনে OH ডান দিকে, তাই এটা ডি গ্লুকোজ। আর যখন ডি গ্লুকোজে সেকেন্ড লাস্ট কার্বনে, দ্যাট ইজ 5 নাম্বার কার্বনের অক্সিজেন নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে 1 নাম্বার কার্বনে, তখন আলটিমেটলি এদের মাঝখানে একটা বন্ড তৈরি হয়েছে, একটা সাইক্লিক রিং তৈরি হয়েছে। তার ফলে যেখানে এটা সি সিঙ্গেল বন্ড OH হয়ে গেল, আর এই 5 নাম্বার কার্বনের অক্সিজেনটা 1 নাম্বার কার্বনে অ্যাটাচ হয়ে গেল। যখনই এটা হলো, তখন যে OH-টা হলো সিঙ্গেল বন্ড OH হলো, OH-টা রাইটে তৈরি হতে পারে, OH-টা লেফটে তৈরি হতে পারে। রাইটে তৈরি হলো তাকে আমরা বলবো আলফা গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এই সেম OH-টা যদি লেফটে তৈরি হয় তাকে বলবো বিটা ডি গ্লুকোজ। সো OH-টা রাইটে বা OH-টা লেফটে তৈরি হোক না কেন, আলটিমেটলি সাইক্লিক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এই সাইক্লিক স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি ফ্রি CHO গ্রুপটা কিন্তু আর নেই। CHO গ্রুপ কিন্তু এখন অন্য ধরনের একটা কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেছে, অন্য ধরনের গ্রুপে কনভার্ট হয়ে গেছে। তার মানে গ্লুকোজেও নিশ্চয়ই এই জিনিসটাই হচ্ছে, যে ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ যদি থাকে সেখানে ফ্রি CHO গ্রুপ থাকছে, কারণ সেখানে গ্লুকোজের লিনিয়ার চেন থাকছে। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, উইথ টাইম গ্লুকোজের মধ্যেই অ্যালডিহাইড গ্রুপ আছে, গ্লুকোজের মধ্যেই এতগুলো OH গ্রুপ আছে, তার মধ্যে একটা বিশেষ OH গ্রুপ 5 নাম্বার কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকা যে OH গ্রুপ, সেই OH গ্রুপের থ্রু দিয়ে হেমিঅ্যাসিটাল ফরমেশনের মতন রিঅ্যাকশন হচ্ছে, যেখানে আলটিমেটলি গ্লুকোজের ফ্রি CHO গ্রুপ আর থাকছে না, একটা সাইক্লিক রিং তৈরি হয়ে যাচ্ছে। ফ্রি CHO গ্রুপ না থাকলে কিছুক্ষণ পরে এই রিঅ্যাকশনটা হতে কিছুক্ষণ সময় তো নেবে, তাই কিছুক্ষণ পরে গ্লুকোজের মধ্যেই একটা পার্ট অন্য পার্টের সঙ্গে রিঅ্যাক্ট করে যাচ্ছে এবং তারা জয়েন করে সাইক্লিক রিং তৈরি করে দিচ্ছে, যেখানে কিনা ফ্রি CHO গ্রুপের আর কোনো এক্সিস্টেন্স নেই। তার মানে কিছুক্ষণ পর থেকে গ্লুকোজ ফ্রি CHO গ্রুপের অ্যালডিহাইড গ্রুপের কোনো টেস্ট আর পজিটিভ দেবে না, যেটা আমরা অবজারভেশনও দেখতে পাচ্ছিলাম, কারণ ততক্ষণে গ্লুকোজ হেমিঅ্যাসিটাল ফরমেশনের মতন করে একটা সাইক্লিক স্ট্রাকচারে কনভার্ট হয়ে যাচ্ছে। সাইক্লিক স্ট্রাকচারটা আইদার হতে পারে আলফা স্ট্রাকচার, যেখানে OH গ্রুপ যেটা তৈরি হচ্ছে টপ কার্বনে ওটা রাইটে আছে, হতে পারে সেটা বিটা স্ট্রাকচার, যেখানে OH গ্রুপ যেটা তৈরি হচ্ছে টপ কার্বনে ওটা লেফটে আছে। সো যেটা OH গ্রুপ তৈরি হলে ওটা লেফটে থাকলে তাকে আমরা বিটা গ্লুকোজ বলি, রাইটে থাকলে তাকে আমরা আলফা গ্লুকোজ বলি। সবগুলোই ডি গ্লুকোজ, কারণ সেকেন্ড লাস্ট কার্বনে OH-টা ডান দিকে ছিল। এবার এটাকে ড্র করি কেমন করে, এটা তো একটু বাজে দেখতে লাগছিল, লম্বা একটা বন্ড হয়েছে, একটু দেখতে খারাপ লাগছিল, তাই সুন্দর করে ড্র করা হয়েছে। এই ড্রয়িংটাকে বলে হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। এটা ছিল ফিশার প্রজেকশন ফর্মুলা। লিনিয়ার চেনের ফর্মুলাটাকে কি বলে, লিনিয়ার চেনের প্রেজেন্টেশনটাকে বলে ফিশার প্রজেকশন ফর্মুলা। সেখান থেকে যখন সাইক্লিক চেনে চলে যায় তখন সেটাকে বলে সাইক্লিক ওয়েতে ড্রটা করি, লিনিয়ার ড্রটা ছেড়ে দিয়ে যখন সাইক্লিক ওয়েতে তাকে ড্র করি তাকে বলে হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। এই হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা এটা পাইরানো স্ট্রাকচার, কারণ 6 মেম্বার রিং তৈরি হয়েছে, 6 মেম্বার রিং এর থ্রু দিয়ে স্ট্রাকচারটা ড্র করছি। তাহলে রিপ্রেজেন্টেশনটা, স্টাইলটার নাম, এই স্টাইলটা ফিশার প্রজেকশন ফর্মুলা। এইভাবে রিং ওয়েতে লেখা এই স্টাইলটাকে বলে হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। আর হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলাতে এটা হচ্ছে পাইরানো স্ট্রাকচার, যেখানে একটা হেক্সাগোনাল রিং এর থ্রু দিয়ে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে। হেক্সাগোনাল কেন, কারণ রিংটাতে 6টাই অ্যাটম আছে, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন অক্সিজেন 1 কার্বন, ইনক্লুডিং দ্য অক্সিজেন। টোটাল 6টা অ্যাটম আছে, 5টা কার্বন একটা অক্সিজেন, 5টা কার্বন একটা অক্সিজেনের থ্রু দিয়ে 6টা কার্বন আছে। কেমন করে ড্র করতে হবে, ড্রয়িং এর প্যাটার্নটা কি, আমরা প্রথমে এখানে অক্সিজেনটাকে ড্র করব। অক্সিজেন ড্র করার পরে এই পজিশনে অক্সিজেনটাকে ড্র করব। অক্সিজেন ড্র করার পরে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 1 আবার অক্সিজেন। এইটা সার্কেলটা কমপ্লিট করে নেব, হেক্সাগনটা কমপ্লিট করে নেব। সো কি কমপ্লিট করলাম, অক্সিজেন, অক্সিজেনের পরে 1 2 3 4 5 অক্সিজেন, হেক্সাগন কমপ্লিট করলাম। অক্সিজেন 1 2 3 4 5 অক্সিজেন, হেক্সাগনটা কমপ্লিট করলাম। দ্যাট ইজ এটা ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ কার্বন এবং অক্সিজেন। সো হেক্সাগনটা কমপ্লিট করেছি। অক্সিজেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কার্বন, এগেন অক্সিজেন। সো হেক্সাগনটা কমপ্লিট করেছি। এবারে দেখবে হেক্সাগনে আর কি কি আছে। হেক্সাগনে ফিফথ কার্বনের সঙ্গে একটা CH2OH আছে,
সো 6 কার্বনকে উপরে দিয়ে দিলাম, 5th এর সঙ্গে 6 কার্বন যেখানে আছে CH2H, 5th এর সঙ্গে আছে 6 কার্বন যেখানে আছে CH2H আলাদা করে লিখে দিলাম, 5th এর সঙ্গে আর আছে হাইড্রোজেন, 5th কার্বনে আর আছে হাইড্রোজেন, হাইড্রোজেনটাকে নিচে লিখে দিলাম। তাহলে 5th কার্বন কমপ্লিট। 5th কার্বনে ছিল CH2H, CH2H কে উপরে পাঠিয়ে দিয়েছি, আর ছিল হাইড্রোজেন, হাইড্রোজেনকে নিচে পাঠিয়েছি। আচ্ছা, এবারে কেমন করে লজিকটা থাকবে, 1 কার্বন থেকে 4 কার্বনের তো লিখতে হবে, 1 কার্বন থেকে 4 কার্বনে তো এই OH H এগুলো আছে লিখতে হবে। সো যেটা রাইটে আছে ওকে নিচে লিখবো, যেটা লেফটে আছে ওটাকে উপরে লিখবো, রাইটে যে আছে তাকে নিচে লিখবো, লেফটে যে আছে উপরে লিখবো। তাই 1 কার্বনের নিচে গেল OH কারণ রাইটে ছিল, 1 কার্বনের উপরে গেল H কারণ লেফটে ছিল, 2 কার্বনের নিচে যাবে OH, লেফটে যাবে উপরে যাবে H, 3 কার্বনের নিচে যাবে H, উপরে যাবে OH, রাইটে থাকলে নিচে যাবে, লেফটে থাকলে উপরে যাবে, 4 কার্বনের নিচে যাবে OH, উপরে যাবে H। এটা তো আগেই সর্টেড হয়ে গেছে। এই রিপ্রেজেন্টেশনে যেটা পেলাম এটাকে বলছি পাইরানো স্ট্রাকচার, পাইরানো স্ট্রাকচার হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলায়। তাহলে এটা আলফা ডি গ্লুকোজের, আলফা ডি গ্লুকোজ কেন, কারণ OH রাইট সাইডে ছিল, দ্যাট ইজ এটা আলফা ডি গ্লুকোজ। তাহলে বিটা ডি গ্লুকোজে এই OH-টা লেফটে থাকবে, বাকি কোনো চেঞ্জ থাকবে না, বিটা ডি গ্লুকোজে এই OH-টা লেফটে থাকবে, বাকি কোনো চেঞ্জ থাকবে না, মানে বিটা ডি গ্লুকোজে শুধু এটা উল্টে যাবে। যেহেতু OH-টা লেফটে চলে আসছে তাই OH-টা উপরে লিখবো, আর H-টা তখন রাইটে থাকবে তাই H-টা নিচে লিখবো, বাকি অ্যাজ ইট ইজ থাকবে বিটা ডি গ্লুকোজ। দেখে নেওয়া যাক বিটা ডি গ্লুকোজ তোমার সামনে আছে, যেখানে একই ভাবে ড্র করেছি অক্সিজেন 1 2 3 4 5 অক্সিজেন, দ্যাট ইজ রিংটা দেখতে পাচ্ছি হেক্সাগন রিং, অক্সিজেন 1 2 3 4 5 অক্সিজেন, 5 কার্বনে CH2H দিয়ে দিয়েছি, 5 কার্বনে CH2H দিয়ে দিয়েছি, H দিয়ে দিয়েছি, CH2H উপরে H নিচে। এবার রাইটে যে তাকে নিচে লিখবো, লেফটে যে তাকে উপরে লিখবো, এরকম ভাবে 1 2 3 4 কার্বন গুলোকে ফিল আপ করে দিয়েছি। কেবলমাত্র এইখানেই চেঞ্জেসটা আসবে, অর্থাৎ এখানে লেফটে আছে তাই উপরে লিখেছি কারণ এটা বিটা ডি গ্লুকোজ ছিল, আগেরটাতে এটা রাইটে লিখেছিলাম, রাইটে ছিল তাই নিচে লিখেছিলাম কারণ এটা আলফা ডি গ্লুকোজ ছিল। সালফা ডি গ্লুকোজ মানে টপ কার্বনে OH যেটা তৈরি হলো আফটার হেমিঅ্যাসিটাল ফরমেশন, সেই OH-টা রাইটে আছে তাই তাকে আমরা নিচে লিখছি। আর বিটা ডি গ্লুকোজ যখন তৈরি হচ্ছে, বিটা গ্লুকোজ যখন তৈরি হচ্ছে তখন টপ কার্বনে হেমিঅ্যাসিটাল ফরমেশনের পরে যে OH-টা তৈরি হচ্ছে সেটা লেফটে আছে তাই এটা বিটা ডি গ্লুকোজ, যেহেতু লেফটে আছে তাই তাকে উপরে লিখেছি, অন্য অ্যাটমটা নিচে চলে গেছে, এইটুকুই চেঞ্জ আছে আলফা আর বিটার মধ্যে। তো এই স্ট্রাকচারটা কিভাবে দেখানো হয়েছে, সো পাইরানো স্ট্রাকচারের থ্রু দিয়ে আমরা হেক্সাগোনাল জিওমেট্রি দেখতে পেলাম কেমন করে হচ্ছে। দেখো দেখি বলে এটা কোন স্ট্রাকচার, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। কেন, কারণ OH-টা ডান দিকে আছে এবং OH-টাকে এখানে আমরা নিচে লিখেছি, নিশ্চয়ই বুঝতে পারছো। একবার তাও দেখিয়ে দিচ্ছি কেমন করে লিখলাম, ড্রটা করছি, অক্সিজেন, তারপরে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন অক্সিজেন, এই হচ্ছে ড্রয়িং। এবার 1 কার্বনের নিচে বন্ড ওপরে বন্ড, 2 কার্বনের নিচে বন্ড ওপরে বন্ড, সবকটা কার্বনের নিচে এবং উপরে বন্ড হয়ে গেল, বন্ড হয়ে গেল। এবারে ফার্স্ট কার্বনে OH রাইটে, সো OH নিচে যাচ্ছে, H লেফটে, H উপরে যাচ্ছে। সেকেন্ড কার্বনে OH রাইটে, H লেফটে। থার্ড কার্বনে OH লেফটে উপরে, H রাইটে নিচে। ফোর্থ কার্বনে H লেফটে উপরে, OH রাইটে নিচে। ফিফথ কার্বনে CH2H চলে যাবে উপরে, CH2H as it is উপরে চলে যাবে, CH2H উপরে চলে যাবে, নিচে থাকবে হচ্ছে H। ফিফথ কার্বনে CH2H টা উপরে চলে যাবে, ওটা 6 কার্বন, সেটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা থার্ড কার্বন, এটা ফোর্থ কার্বন, এটা ফিফথ কার্বন। সিক্স কার্বন রিং এর বাইরে ছিল, রিংটা অক্সিজেনের থ্রু দিয়ে কমপ্লিট হয়েছে। সো রিংটা অক্সিজেনের থ্রু দিয়ে কমপ্লিট, রিং অক্সিজেনের থ্রু দিয়ে কমপ্লিট হচ্ছে, রিং হচ্ছে অক্সিজেনের থ্রু দিয়ে কমপ্লিট হচ্ছে, রিং যেটা সেটা হচ্ছে অক্সিজেনের থ্রু দিয়ে কমপ্লিট হচ্ছে। যেহেতু OH রাইটে আছে, রাইটে তৈরি হচ্ছে, তাই এটাকে আমরা বলছি আলফা ডি গ্লুকোজ। যেটা হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন স্টাইলটা হচ্ছে হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। আর এইভাবে অক্সিজেনকে মাঝখানে রেখে একটা হেক্সাগনের যে স্ট্রাকচার তৈরি হলো, এই পার্টিকুলার মলিকিউলটাকে বলা হচ্ছে পাইরানো স্ট্রাকচার। সো এখন দেখবো তাহলে গ্লুকোজ অ্যাকচুয়ালি কেমন ভাবে এক্সিস্ট করে। গ্লুকোজ তার মানে লিনিয়ার ওয়েতে খুব একটা এক্সিস্ট করে না, কিছুক্ষণ পরেই গ্লুকোজ ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ লিনিয়ার ওয়েতে এক্সিস্ট করে, লিনিয়ার স্ট্রাকচারের থ্রু দিয়ে, যেটা ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ। সো ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ কিছুক্ষণের জন্য লিনিয়ার ওয়েতে এক্সিস্ট করে, কিন্তু কিছুক্ষণ পরেই এই রিঅ্যাকশনটা হয়ে যায়,
যেখানে 5 নম্বর অক্সিজেন থেকে 1 নম্বর কার্বনে অ্যাটাক যায়, এটা O- হয়ে যায়, তারপরে সেটা OH হয়ে যায়, এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যায় এবং এখানে এটা OH হয়ে যায়। এই OH-টা রাইটে হতে পারে, লেফটে হতে পারে। রাইটে হলে তাকে বলি আলফা, যার পাইরানোস ফর্মটা এখানে লিখেছি, আর লেফটে যদি এই OH-টা তৈরি হয়, এটা যে O- হয়ে গিয়ে OH তৈরি হয়, এটা যদি লেফটে তৈরি হয় তাকে বলে বিটা। সেই বিটার আবার আমরা সাইক্লিক ভার্সনটা এখানে লিখেছি। সো লিনিয়ার গ্লুকোজ, তার মানে লিনিয়ার গ্লুকোজ ইনিশিয়ালি যদি প্রেজেন্ট থাকে, ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ ইনিশিয়ালি লিনিয়ার ফর্মে প্রেজেন্ট থাকলেও, ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ ইনিশিয়ালি লিনিয়ার ফর্মে প্রেজেন্ট থাকলেও উইথ টাইম সে আস্তে আস্তে হেমিঅ্যাসিটাল ফর্ম করে এবং সাইক্লিক ফর্মে চলে যায়। সাইক্লিক ফর্মে চলে যায় মানে সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি লিনিয়ার ফর্মে। লিনিয়ার ফর্মে রিপ্রেজেন্ট করতে গেলে একটা বড় বন্ড করতে হচ্ছে, তাই আমরা হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো ক্লিয়ারলি বলতে পারি আমরা ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ লিনিয়ার ফর্মে থাকলেও উইথ টাইম সে সাইক্লিক ফর্মে চলে যায়, আলফা এবং বিটা ফর্মে চলে যায়। কিছুক্ষণ পরে যে ইকুইলিব্রিয়ামটা তৈরি হয় সেখানে দেখা গেছে 37% থাকে এই আলফা ডি গ্লুকোজ and 63% থাকে বিটা ডি গ্লুকোজ। লিনিয়ার গ্লুকোজ প্রায় থাকে না বললেই চলে, ওপেন চেইন গ্লুকোজের স্ট্রাকচারটা প্রায় থাকে না বললেই চলে। তার মানে ইকুইলিব্রিয়াম যখন এস্টাবলিশড হয়ে যায় 5-6 ঘন্টা লাগে ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হতে, অর্থাৎ ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজের 100%ই ওপেন চেইন, কিন্তু 5-6 ঘন্টা পরে 5 to 6 আওয়ার্স এর পরে দেখা যায় 5 to 6 আওয়ার্স এর পরে দেখা যায় কি হয়ে গেছে, যে গ্লুকোজ লিনিয়ার ফর্ম থেকে আলফা আর বিটা এই সাইক্লিক ফর্মুলাতে চলে গেছে, যাকে আমরা রিপ্রেজেন্ট করছি হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলার পাইরানো স্ট্রাকচারের থ্রু দিয়ে। আলফা ফর্মে বা বিটা ফর্মে চলে গেছে এবং 5-6 আওয়ার্স পরে যে ইকুইলিব্রিয়ামটা তৈরি হচ্ছে সেখানে 37% থেকে আলফা গ্লুকোজ এবং 63% থেকে বিটা গ্লুকোজ। লিনিয়ার গ্লুকোজ, ওপেন চেইন গ্লুকোজ প্রায় থাকে না বললেই চলে। দেখা গেছে এর জন্য কি দেখা যায়, শুরুতে একদম ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ যখন নেওয়া হয়েছে তখন সেই গ্লুকোজের যা অপটিক্যাল রোটেশন, সেই অপটিক্যাল রোটেশন 5-6 আওয়ার্স ধরে চেঞ্জ হতে থাকে এবং চেঞ্জ হতে হতে একটা কনস্ট্যান্ট ভ্যালু নেয় 52.5 ডিগ্রি প্লাস 52.5 ডিগ্রি, এই কনস্ট্যান্ট ভ্যালুটা নেয়। কথাটার মানেটা কি? কথাটার মানেটা হচ্ছে যখন লিনিয়ার গ্লুকোজ নিয়েছিলাম, লিনিয়ার গ্লুকোজ ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ নিয়েছিলাম, দিয়ে তার যদি অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করি, অপটিক্যাল রোটেশন চেক করি, তাহলে যাই ভ্যালু পাওয়া যাক না কেন দেখা যায় উইথ টাইম সেই ভ্যালু চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হতে হতে 5-6 আওয়ার্স পরে একটা পার্টিকুলার ভ্যালুতে এসে ফিক্স হচ্ছে। সেই ভ্যালুটা কত? প্লাস 52.5 ডিগ্রি। কিন্তু যদি পিওর বিটা ডি গ্লুকোজ নিই দেখা যায় তার অপটিক্যাল রোটেশন প্লাস 18.7 ডিগ্রি। পিওর যদি আলফা ডি গ্লুকোজ নিই তাহলে দেখা যায় তার অপটিক্যাল রোটেশন প্লাস 112 ডিগ্রি। তার মানে পিওর আলফা ডি গ্লুকোজের অপটিক্যাল রোটেশন প্লাস 112 ডিগ্রি, পিওর বিটা ডি গ্লুকোজের অপটিক্যাল রোটেশন প্লাস 18 or 19 ডিগ্রি। তাহলে গ্লুকোজে এমন কি হচ্ছে? আর লিনিয়ার গ্লুকোজের স্ট্রাকচার তো লিনিয়ার ফর্মে গ্লুকোজ থাকছেই না, আলটিমেটলি এই দুটোতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 5-6 আওয়ার্স পরে কেন গ্লুকোজের অপটিক্যাল রোটেশন প্লাস 52.5 ডিগ্রি দেখাচ্ছে? তার কারণ 5-6 আওয়ার্স পরে কি হচ্ছে, 5-6 আওয়ার্স পরে গ্লুকোজ 100% না তো বিটা ডি গ্লুকোজ তৈরি করছে না তো আলফা ডি গ্লুকোজ তৈরি করছে, গ্লুকোজ দুটোই তৈরি করছে। অর্থাৎ বিটা ডি গ্লুকোজও তৈরি হচ্ছে 63% এবং আলফা ডি গ্লুকোজও তৈরি হচ্ছে 37%। তাই এদের অ্যাভারেজ করলে আলফা ডি গ্লুকোজ প্লাস 112 ডিগ্রি অবধি অপটিক্যাল রোটেশন দেখাচ্ছে, বিটা ডি গ্লুকোজ মাত্র 18-19 ডিগ্রি অপটিক্যাল রোটেশন দেখাচ্ছে। এই দুটো আবার 50-50% প্রেজেন্ট নেই, একজন প্রেজেন্ট আছে 63%, অন্যজন প্রেজেন্ট আছে 37%। তাই একটা সময় আসছে যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেছে, যখন 5-6 আওয়ার্স চলে গেছে, যখন লিনিয়ার গ্লুকোজ থেকে যতটা আলফা ডি গ্লুকোজ তৈরি হয়ে গেছে, যতটা বিটা ডি গ্লুকোজ তৈরি হয়ে গেছে, তখন অ্যাভারেজ অপটিক্যাল রোটেশন দেখা যাচ্ছে না তো 112 ডিগ্রি কারণ 100% আলফা গ্লুকোজ তৈরি হয়নি, না 19 ডিগ্রি কারণ 100% বিটা গ্লুকোজ তৈরি হয়নি। তাদের মাঝামাঝি একটা ভ্যালু হচ্ছে, এক্স্যাক্টলি মাঝামাঝি নয় তবে মোটামুটি মাঝামাঝি একটা ভ্যালু হচ্ছে 52.5 ডিগ্রি। এক্স্যাক্টলি মাঝামাঝি হতে গেলে দুটো গ্লুকোজকেই, আলফা এবং বিটা গ্লুকোজকেই 50-50% তৈরি হতে হতো, কিন্তু একটা গ্লুকোজ বেশি তৈরি হচ্ছে, অন্য গ্লুকোজটা কম অ্যামাউন্টে তৈরি হচ্ছে। তাই ইকুইলিব্রিয়ামে লিনিয়ার গ্লুকোজ অর্থাৎ লিনিয়ার গ্লুকোজ ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজকে নিয়ে যদি আমি অপটিক্যাল রোটেশন চেক করি সেই ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, উইথ টাইম চেঞ্জ হয়। 5-6 আওয়ার্স এর পরে ভ্যালুটা 52.5 ডিগ্রিতে চলে আসে এবং তারপরে আর অপটিক্যাল রোটেশনে কোনো চেঞ্জ দেখা যায় না। কিন্তু পিওর আলফা ডি গ্লুকোজের ভ্যালু আলাদা থাকে, পিওর বিটা ডি গ্লুকোজের ভ্যালু আলাদা থাকে।
তার মানে এখান থেকে কনক্লুশনে আসা যায় যে লিনিয়ার ওপেন চেনে গ্লুকোজ দুটোতেই কনভার্ট হয়, আলফা গ্লুকোজেও কনভার্ট হয়, বিটা গ্লুকোজেও কনভার্ট হয়। তাই নেট অপটিক্যাল রোটেশন তাদের অ্যাভারেজ দেখি, অ্যাভারেজটা এক্স্যাক্টলি ডিভাইডেড বাই 2, মানে এক্স্যাক্টলি অ্যাভারেজ দেখি না, কারণ দুটো গ্লুকোজ যেটা আলফা বিটা তৈরি হচ্ছে 50-50 তৈরি হচ্ছে না, যেহেতু একটা 63% তৈরি হচ্ছে বিটা এবং 37% তৈরি হচ্ছে আলফা, যেহেতু ডিফারেন্ট অ্যামাউন্টে তৈরি হচ্ছে, সেইটার কারণে আমরা ডিফারেন্ট মানে দুজনের মাঝামাঝি একটা ভ্যালু, কিন্তু সেটা এক্স্যাক্টলি একদম মিড পয়েন্ট ভ্যালু না, একটা মাঝামাঝি ভ্যালু দেখে 52.5 ডিগ্রি গ্লুকোজের অপটিক্যাল রোটেশন আমরা দেখতে পাই। এই প্রসেসটাকে বলা হয় মিউটার রোটেশন। অর্থাৎ অপটিক্যাল রোটেশন যখন ফ্রেশলি প্রিপেয়ার্ড গ্লুকোজ নিলাম তখন যা অপটিক্যাল রোটেশন ছিল উইথ টাইম অপটিক্যাল রোটেশন চেঞ্জ হতে হতে একটা পার্টিকুলার অপটিক্যাল রোটেশনে ফিক্স হয়ে গেল 52.5 ডিগ্রি, এটাকে বলা হয় মিউটার রোটেশন। তার কারণটা আমরা এক্সপ্লেন করলাম কেন এরকমটা হলো, কেন এই চেঞ্জটাই হয়, অপটিক্যাল রোটেশন উইথ টাইম কেন চেঞ্জ হতে থাকে এবং কেন 52.5 ডিগ্রিতে এসে এই অপটিক্যাল রোটেশনটা ফিক্স হয়ে যায়, না তো আলফা ডি গ্লুকোজের ভ্যালু নাই না তো বিটা ডি গ্লুকোজের ভ্যালু নাই, কেন মিডিয়াম একটা পয়েন্টে এসে সেটা ফিক্স হয়ে যায়, সেটা আমরা এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম। আচ্ছা, এখানে আমাদের গ্লুকোজের পার্টটা শেষ হচ্ছে, চলে আসছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের প্রিপারেশন কেমন করে হয়? ফ্রুক্টোজের প্রিপারেশন হয় হচ্ছে কেন সুগারকে হাইড্রোলাইসিস যদি করা হয় ডাইলিউট H2SO4 এর প্রেজেন্সে, তাহলে তৈরি হয় ফ্রুক্টোজ মলিকিউল, সঙ্গে গ্লুকোজও তৈরি হয়। ফ্রুক্টোজের লিনিয়ার স্ট্রাকচার দেওয়া আছে, ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোহেক্সোজ, কারণ এখানে কিটো গ্রুপ আছে, তাই ফ্রুক্টোজ কেমন? ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোহেক্সোজ। এবং এটা কি ডি ফ্রুক্টোজ? হ্যাঁ, ডি ফ্রুক্টোজ, কারণ সেকেন্ড লাস্ট কার্বনে OH ডান দিকে আছে, তাই এটা একটা ডি ফ্রুক্টোজ। ওকে, ফ্রুক্টোজও কি পাইরানোজ স্ট্রাকচার হতে পারে হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা থ্রু দিয়ে? ডেফিনেটলি হতে পারে। ফ্রুক্টোজে যদি হয় তাহলে 5 নাম্বার OH নয় 6 নাম্বার OH থেকে অ্যাটাক আসবে। ফ্রুক্টোজে যদি হয় হেক্সাগন তৈরি করতে গেলে 5 নাম্বার OH নয় 6 নাম্বার থেকে অ্যাটাক আসতে হবে, কারণ এখানে 1 নাম্বার কার্বনে অ্যাটাক হবে না, অ্যাটাকটা কার্বনিল কার্বন C ডাবল বন্ডেড কার্বন, দ্যাট ইজ 2 নাম্বার কার্বনে অ্যাটাক হবে। যেহেতু অ্যাটাকটাই 2 নাম্বার কার্বনে হবে, তাই এখন 6 নাম্বার কার্বন থেকে যদি অ্যাটাক হয়, 6 নাম্বার কার্বনের অক্সিজেন থেকে যদি অ্যাটাক হয়, তাহলে হেক্সাগনটা তৈরি হতে পারবে। তো সেম ওয়েতে অ্যাটাক হচ্ছে এবং তার ফলে আমরা আলফা এবং বিটা পাচ্ছি। অর্থাৎ যখন যে কার্বনে অ্যাটাক হলো 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড ও ছিল, ওখান থেকে যে OH তৈরি হলো ওটা রাইটে তৈরি হলে আমরা বলবো আলফা, ওই OHটা লেফটে তৈরি হলে আমরা বলবো বিটা। বাকি স্ট্রাকচারে কোনো চেঞ্জ নেই, দেখে নাও। 1 নম্বরে ছিল CH2H রয়ে গেছে, 2 নম্বরে C ডাবল বন্ডেড O ছিল, ওটা OH হয়ে গেল, OHটা রাইটে তৈরি হয়েছে। C ডাবল বন্ডেড O ছিল, 6 নাম্বার কার্বনের অক্সিজেন থেকে অ্যাটাক আসার পরে ওটা সিঙ্গেল বন্ড OH হয়ে গেল, OHটা রাইটে তৈরি হয়েছে, তাই এটা আলফা ফ্রুক্টোজ, আলফা ডি ফ্রুক্টোজ। তারপরে এখানে CHOH যেরকম ছিল সেরকমই আছে 3 নম্বরে, 4 নম্বরেও CHOH অ্যাজ ইট ইজ আছে, 5 নম্বরেও CHOH অ্যাজ ইট ইজ আছে, 6 নম্বরে CH2O থাকবে। Hটা তো চলে গেছে ওখানে OH তৈরি করতে, তাই না? Hটা তো আলটিমেটলি এখানে নেই, এখান থেকে বেরিয়ে যায়, আর ডাবল বন্ডেড ওটাই তো সিঙ্গেল বন্ডেড OH হয়ে যায়, তার মানে এখানে খালি CH2O থাকবে। ওটা আবার 2 নাম্বার কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে সাইক্লিক মলিকিউলটা তৈরি করবে। তো 6 নাম্বার কার্বনে 1 2 3 4 5 6, 6 নাম্বার কার্বনে অবভিয়াসলি 6 নাম্বার কার্বনটা কেমন কার্বন? 6 নাম্বার কার্বনটা হচ্ছে CH2 কার্বনে অবভিয়াসলি অক্সিজেনের থ্রু দিয়ে সেটা আবার 2 নাম্বার কার্বনে অ্যাটাচ আছে। হ্যাঁ, দেখতে একটু লম্বা বন্ডের মতন লাগছে, সেটাকে আমরা তাই পাইরানোস ফর্মে নিয়ে যেতে পারি। একইভাবে এখানেও 1 কার্বন 2 নম্বরে OH লেফটে আছে, তাই এটা বিটা ডি ফ্রুক্টোজ। সো 1 নাম্বার কার্বন, তারপরে 2 3 4 5 6 নাম্বার কার্বনে কি আছে? 6 নাম্বার কার্বনে CH2 আছে, যে CH2 এর সঙ্গে আবার অক্সিজেনটা সাইক্লিক মলিকিউল তৈরি করেছে 2 নাম্বার কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়ে। বন্ডটা একটু লম্বা মতন লাগছে, তাই তার করেসপন্ডিং পাইরানোস ফর্ম ড্র করা হয়েছে। এখানেও পাইরানোস ফর্ম একই ভাবে ড্র করা হয়েছে। অক্সিজেনটাকে কনসিডার করা হয়েছে, অক্সিজেনের পরে 2 3 4 5 6 এই রিংটা বানানো হয়েছে, তাই অক্সিজেনের পরে কার্বনটা 1 নয়, কারণ অক্সিজেন তো 1 নাম্বার কার্বনে অ্যাটাচ নয়, অক্সিজেনের সঙ্গে তো 2 নাম্বার কার্বন অ্যাটাচ, তাই হেক্সাগন তো বানিয়েছি, কিন্তু অক্সিজেনের পরের জন 2 নাম্বার কার্বন, তারপরের জন 3 নাম্বার, সেটা 2 কার্বন, এটা 3 কার্বন, এটা 4 কার্বন, এটা 5 কার্বন, এখানে আছে 6 কার্বন, এইভাবে বানানো হয়েছে। এবারে লেফটে যে আছে তাকে উপরে লিখেছি, CH2H লেফটে আছে উপরে, OH রাইটে আছে নিচে। বাকি একই ভাবে যে রাইটে আছে তাকে নিচে লিখেছি, লেফটে আছে উপরে লিখেছি।
এদিকেও একই কাজ করেছি, লেফটে আছে যে তাকে উপরে লিখেছি, রাইটে আছে যে তাকে নিচে লিখেছি, আমরা করেসপন্ডিং পাইরানোস ফর্মটা পেয়ে গেছি। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্রুক্টোজের স্ট্রাকচার। সো এখানে আমাদের মেনলি মনোস্যাকারাইড পার্টটা শেষ হচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি ডাইস্যাকারাইডে। ডাইস্যাকারাইড কারা কারা আছে? সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ। সুক্রোজের যদি হাইড্রোলাইসিস করা হয়, ওয়াটার এবং অ্যাসিডের প্রেজেন্সে হাইড্রোলাইসিস যদি করা হয়, তাহলে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। যদি মল্টোজের হাইড্রোলাইসিস করা হয় তাহলে পাওয়া যাবে গ্লুকোজ এবং গ্লুকোজ। যদি ল্যাকটোজের হাইড্রোলাইসিস করা হয় তাহলে পাওয়া যাবে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। অর্থাৎ গ্লুকোজ আর ফ্রুক্টোজ নিজেরা কম্বাইন করে গেছিল, দিয়ে যে ডাইমার তৈরি করেছিল সেটাই ছিল সুক্রোজ। গ্লুকোজ গ্লুকোজ কম্বাইন করে তৈরি করেছিল মল্টোজ, আর গ্লুকোজ গ্যালাক্টোজ তৈরি করে কম্বাইন করে তৈরি করেছিল হচ্ছে ল্যাকটোজ। অর্থাৎ এগুলো হচ্ছে ডাইমার। আচ্ছা, সুক্রোজ, সুক্রোজের যদি দেখা যায়, সুক্রোজের ক্ষেত্রে কি দেখা যায়? সুক্রোজের ক্ষেত্রে দেখা যায় যে সুক্রোজের হাইড্রোলাইসিস করলে এটাকে বলে ইনভার্সন অফ কেন সুগার। সুক্রোজের হাইড্রোলাইসিস করলে আমরা জানি গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়। সো সুক্রোজের অপটিক্যাল রোটেশন, সুক্রোজের অপটিক্যাল রোটেশন প্লাস 66.5 ডিগ্রি। তৈরি হলো গ্লুকোজ, গ্লুকোজের এভারেজ অপটিক্যাল রোটেশন আলফা বিটা সব মিলিয়ে যে এভারেজ অপটিক্যাল রোটেশন 52.5 ডিগ্রি। ফ্রুক্টোজেরও একইভাবে আলফা বিটা দুজনেই আছে এবং তাদেরকে মিলিয়ে এভারেজ অপটিক্যাল রোটেশন -92.4 ডিগ্রি। তাহলে এই পুরো মিক্সচারটার অপটিক্যাল রোটেশন আলটিমেটলি নেগেটিভে চলে যায়, কারণ মাইনাস ভ্যালুটা বড় আছে। তাই দেখা যায় এটাকে বলে ইনভার্সন অফ কেন সুগার, যেখানে অপটিক্যাল রোটেশনে ইনভার্সন হয়ে গেছে। অর্থাৎ সুক্রোজের অপটিক্যাল রোটেশন ক্লকওয়াইজ ছিল, তাই প্লাস সাইন ছিল, কিন্তু আলটিমেটলি তার হাইড্রোলাইসিস করলে যাদেরকে পেলাম তাদের নেট অপটিক্যাল রোটেশন নেগেটিভে দেখাচ্ছে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে। এটাকে বলা হয় অপটিক্যাল রোটেশনে ইনভার্সন অফ কেন সুগার। কেন সুগার বা সুক্রোজ, কেন সুগার মানে হচ্ছে তোমার, কেন সুগার মানে হচ্ছে আখের যে রস, আখের যে রস, ঠিক আছে? কেন সুগার মানে আখের রস। তো আখের রসের যে সুক্রোজ আছে তার যদি হাইড্রোলাইসিস করা হয়, সুক্রোজটার অপটিক্যাল রোটেশন ক্লকওয়াইজে থাকে, কিন্তু প্রোডাক্ট যেটা তৈরি হয় তাদের নেট অপটিক্যাল রোটেশন, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের অপটিক্যাল রোটেশন আলাদা আলাদা, কিন্তু নেট অপটিক্যাল রোটেশন আলটিমেটলি চেঞ্জ হয়ে যায় এবং নেট অপটিক্যাল রোটেশন মাইনাসে চলে যায়, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোডে চলে যায়। ছিল ক্লকওয়াইজ অপটিক্যাল রোটেশন, হাইড্রোলাইসিসের পরে প্রোডাক্ট গুলোর নেট অপটিক্যাল রোটেশন হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে বলা হয় ইনভার্সন অফ কেন সুগার। স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্ট নয় খুব একটা, জাস্ট দেখানোর জন্য দেখানো হয়েছে। আলফা ডি গ্লুকোজের সঙ্গে বিটা ডি ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করে যায়। গ্লাইকোসাইডিক বন্ডটা ইম্পর্টেন্ট, কোশ্চেন্সে আসলে সময় একটু দেখে নেবে। গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে একজনের OH আর অন্যজনের H যদি বেরিয়ে যায়, ডিহাইড্রেট করে যায়, HOH ওয়াটার তৈরি করে বেরিয়ে যায়, তাহলে করেসপন্ডিং অ্যাটম গুলো জয়েন করে যায়, যে বন্ডটা তৈরি হয় তাকে বলে গ্লাইকোসাইডিক বন্ড। কারণ দেখতেই পাচ্ছ গ্লুকোজ ফ্রুক্টোজ এর কাছে প্রচুর H আর প্রচুর OH আছে। সো গ্লুকোজ ফ্রুক্টোজ এদের কাছে যেহেতু OH গ্রুপ অনেক আছে, একজনের OH গ্রুপ আর অন্যজনের OH গ্রুপের হাইড্রোজেন, একজনের OH গ্রুপ আর অন্যজনের OH গ্রুপের হাইড্রোজেন, এরা ওয়াটার তৈরি করে এলিমিনেট হয়ে যায় এবং অক্সিজেনের থ্রু দিয়ে অ্যাটম গুলো জয়েন করে যায়, সেই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তার মানে বুঝতেই পারছো এইভাবে গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে এই মোনোমার গুলো, এই গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ, এই মোনোমার গুলো জয়েন করতে থাকে গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে আলটিমেটলি পলিমার, ডাইমার, ট্রাইমার এবং পলিমার তৈরি করে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সুক্রোজ কেমন কেমন ডাইমার, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ তাদের গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করলে সুক্রোজ মলিকুল পাওয়া যায়। একইভাবে আমরা দেখতে পাচ্ছি মল্টোজ, মল্টোজ হচ্ছে দেখতেই পাচ্ছি গ্লুকোজ এবং গ্লুকোজ, দুটো গ্লুকোজ মলিকুল গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে যদি জয়েন করে থাকে তাহলে পাওয়া যায় মল্টোজ। স্ট্রাকচার এখানে ইম্পর্টেন্ট না, কিছু আসবে না, জাস্ট তোমার দেখানোর জন্য দেখাচ্ছি। একইভাবে বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্যালাক্টোজ আর বিটা ডি গ্লুকোজ তারাও যদি গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করে যায় তাহলে আমরা পাই ল্যাকটোজ মলিকুল। এগুলো হচ্ছে ডাইমার, তাই ডাইস্যাকারাইড বলছি, ডাইমার। চলে আসছি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে প্রথমটা হচ্ছে স্টার্চ। স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, আলফা ডি গ্লুকোজের পলিমার, এবং এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওয়াটার সলিউবল অ্যামাইলোজ যেটা থাকে 15 to 20%, আর একটা হচ্ছে ওয়াটার ইনসলুবল অ্যামাইলোপেকটিন যেটা থাকে 80 to 85%। তার মানে স্টার্চ হচ্ছে একটা পলিমার, আলফা ডি গ্লুকোজ মলিকুল গুলো জয়েন করে গেছে,
দেখতেই পাচ্ছ আলফা ডি গ্লুকোজ মলিকুল গুলো জয়েন করে করে গেছে, দিয়েই পুরো এই স্টার্চ পলিমারটা তৈরি হয়েছে। দুটো কম্পোনেন্ট আছে, একটা অ্যামাইলোজ 15 to 20% থাকে যেটা কিনা ওয়াটার সলিউবল, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন যেটা থাকে 80 to 85% যেটা ওয়াটার ইনসলিউবল। তো অ্যামাইলোজ মলিকুলটা হচ্ছে এরকম লিনিয়ার পলিমার, অ্যামাইলোজ হচ্ছে লিনিয়ার পলিমার মানে লিনিয়ার চেন তৈরি হয়েছে, যার মধ্যে কতগুলো গ্লুকোজের লিনিয়ার চেন তৈরি হলে একটা অ্যামাইলোজ তৈরি হয়, 200 থেকে 1000টা আলফা ডি গ্লুকোজ মলিকুলের লিনিয়ার যদি পলিমার তৈরি হয় তখন সেটাকেই বলা হয় একটা অ্যামাইলোজ মলিকুল। একটা অ্যামাইলোজ মলিকুলে 200 থেকে 1000টা আলফা ডি গ্লুকোজ লিনিয়ার চেনে থাকে, তবে গিয়ে তৈরি হয় অ্যামাইলোজ মলিকুল। অ্যামাইলোপেকটিন, স্টার্চের অন্য কম্পোনেন্টটা হচ্ছে অ্যামাইলোপেকটিন, সেটা কেমন করে তৈরি হয় সেটা বলছে 25 থেকে 30টা ডি গ্লুকোজ, বিটা ডি 25 থেকে 30টা ডি গ্লুকোজ জয়েন করে যায়, দিয়ে তৈরি করে ক্রস লিঙ্কিং এর থ্রু দিয়ে জয়েন করে যায়। লিনিয়ার হচ্ছিল, লিনিয়ার হতে হতে ব্রাঞ্চ হয়ে গেছে, লিনিয়ার হতে হতে ব্রাঞ্চ হয়ে গেছে, লিনিয়ার চেন হচ্ছিল হতে হতে ব্রাঞ্চ হয়ে গেছে। তো লিনিয়ার গ্লুকোজই ছিল, লিনিয়ার চেন চলছিল, হতে হতে ব্রাঞ্চ চেন হয়ে গেছে। কাদের? 25 থেকে 30টা ডি গ্লুকোজ ইউনিট যদি জয়েন করে যায় তাহলে তৈরি হয় অ্যামাইলোপেকটিন। এটা ওয়াটার ইনসলিউবল পার্ট, 80 to 85% প্রেজেন্ট থাকে স্টার্চে। অ্যামাইল আগে যেটা ছিল অ্যামাইলোজ ওটা ওয়াটার সলিউবল পার্ট, ওটা প্রেজেন্ট থাকে 15 to 20%। সেলুলোজ, সেলুলোজ হচ্ছে একটা লিনিয়ার স্ট্রেট চেন পলিমার, পলিস্যাকারাইড। কিসের? খালি আলফা ডি গ্লুকোজের। সেলুলোজ হচ্ছে আলফা ডি গ্লুকোজের একটা লিনিয়ার পলিমার। এই লিনিয়ার পলিমারে মোটামুটি 300 থেকে 2500টা মতন ডি গ্লুকোজ ইউনিট থাকে। সো সেলুলোজ আর কিছুই না, আলফা ডি গ্লুকোজের লিনিয়ার পলিমার, যার মধ্যে একটা সেলুলোজের মধ্যে 300 থেকে 2500টা ডি গ্লুকোজ মলিকুল প্রেজেন্ট থাকে। সেলুলোজকে হজম করার মতন এনজাইম আমাদের বডিতে নেই। সেলুলোজকে হজম করার মতন এনজাইম ক্যাটেল অ্যানিমাল যারা, দ্যাট ইজ গরু টরু, এদের বডিতে আছে সেলুলেজ, আমাদের বডিতে নেই, তাই আমরা ডাইরেক্টলি সেলুলোজকে হজম করতে পারি না, আমাদেরকে বয়েল করে নিতে হয়। গ্লাইকোজেন হচ্ছে আর একটা পলিমার যেখানে আলফা ডি গ্লুকোজ মেইনলি প্রেজেন্ট আছে। গ্লাইকোজেন এগুলোর ব্যাপারে বায়োলজিতে পড়েছো। সো গ্লাইকোজেন হচ্ছে একটা পলিমার, যে পলিমারটাতে মেইনলি আলফা ডি গ্লুকোজ প্রেজেন্ট আছে। আলফা ডি গ্লুকোজ তারা লিনিয়ারলি কম্বাইন করে তৈরি করে হচ্ছে গ্লাইকোজেন, এই পার্টিকুলার পলিমারটা। চলো তাহলে আমরা এতক্ষণ দেখছিলাম কার্বোহাইড্রেট, চলে আসছি প্রোটিনে। প্রোটিনের মধ্যে কি কি দেখবো? প্রোটিনের মধ্যে প্রোটিন কি কি হতে পারে আমাদের বডিতে? এনজাইম ফর্মে থাকে প্রোটিন, আমাদের বডিতে প্রোটিন থাকে হচ্ছে এনজাইম ফর্মে, থাকে হরমোন ফর্মে, থাকে অ্যান্টিবডি ফর্মে, থাকে ট্রান্সপোর্ট প্রোটিন ফর্মে, এছাড়া স্ট্রাকচারাল প্রোটিন, এগুলো ফর্মে আমাদের বডিতে প্রোটিন থাকে। এটা প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার, সবকটা স্ট্রাকচারের ব্যাপারে ডিটেইলসে দেখতে চলেছি আমরা। আচ্ছা, প্রোটিনের যে বেসিক ইউনিট সেটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কিভাবে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিন গ্রুপ থাকে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। একটা বেসিক অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এটা, যেখানে একটা অ্যামিন গ্রুপ বা NH2 গ্রুপ থাকে, CH, তার সঙ্গে একটা অ্যালকিল থাকে, আর থাকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার, যেখানে একটা অ্যামিন গ্রুপ আছে NH2, এই যে NH2 গ্রুপ আছে দেখতে পাচ্ছ, এটা হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যালকিল, সেটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অ্যামাইনো অ্যাসিড আছে। একটা NH2 গ্রুপ আছে যেটা কিনা বেসিক গ্রুপ। এই গ্রুপটা কেমন গ্রুপ? NH2 গ্রুপ লোন পেয়ার আছে তাই এটা বেসিক গ্রুপ, লোন পেয়ার আছে তাই এটা বেসিক গ্রুপ। লোন পেয়ার वाला যে কোনো গ্রুপ হচ্ছে বেসিক, কারণ লোন পেয়ার ডোনেট করতে পারে। আবার এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও আছে। সো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দু রকমের গ্রুপ আছে, NH2 CHR, আর অ্যালকিল গ্রুপ, যে কোনো অ্যালকিল গ্রুপ COOH। এই গ্রুপটা বেসিক গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে অ্যাসিডিক গ্রুপ, অ্যাসিডিক গ্রুপ। তাই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে অ্যাসিডিক এবং বেসিক দুই রকমের গ্রুপই প্রেজেন্ট আছে। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার, যেটা হচ্ছে যে কোনো প্রোটিনের স্ট্রাকচারাল ইউনিট, অর্থাৎ যে কোনো প্রোটিন মলিকুল অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়েই তৈরি হয়। যেরকম ইট দিয়ে দিয়ে বাড়ি তৈরি হয়, সেরকম অ্যামাইনো অ্যাসিড কম্বাইন করে করে প্রোটিন তৈরি হয়। অর্থাৎ যেরকম মোনোস্যাকারাইড গুলো কম্বাইন করে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড তৈরি করে, পলিমার তৈরি করে, ঠিক একই রকম ভাবে অ্যামাইনো অ্যাসিড গুলোই কম্বাইন করে করে পেপটাইড, পলিপেপটাইড এবং আলটিমেটলি প্রোটিন তৈরি করে।
অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডিক হতে পারে যদি COOH গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বেশি থাকে দেন দা অ্যামিন গ্রুপ, সেই অ্যামাইনো অ্যাসিড অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসপার্টিন, গ্লুটানিন, যদি অ্যামিন গ্রুপ বেশি অ্যামাউন্টে থাকে, ধরো একটার জায়গায় দুটো অ্যামিন গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কম আছে, তখন তাকে বলবো বেসিক অ্যামাইনো অ্যাসিড। যদি বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে অ্যামাইন গ্রুপ যেটা থাকে NH2 গ্রুপ আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ সেম থাকে। সো যতগুলো অ্যামাইন গ্রুপ থাকে, NH2 গ্রুপ যতগুলো থাকে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপও অতগুলোই থাকে। তাই অ্যামাইন গ্রুপ আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, সো NH2 আর COOH সো NH2 আর COOH এটা যদি সেম অ্যামাউন্টে থাকে অ্যামাইন এবং কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে বলবো নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইন গ্রুপ বেশি থাকলে বেসিক অ্যামাইনো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বেশি থাকলে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের নামগুলো দেওয়া আছে, বইতেও দেওয়া আছে, দেখে নেবে। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কারা? অ্যালানিন, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কারা? বাকি হিস্টিডিন, লাইসিন, মিথিওনাইন, ফিনাইলামিন, থ্রিওনাইন, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, লিউসিন, ভ্যালিন। আর এসেনশিয়াল নন এসেনশিয়াল দুজনের মাঝখানেই পড়েছে, এরা হচ্ছে কন্ডিশনালি এসেনশিয়াল। এসেনশিয়াল বলতে কি বোঝানো হচ্ছে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে সিনথেসিস হয় না, বাইরে থেকে ডায়েটের মাধ্যমে, ফুডের মাধ্যমে অ্যাকোয়ার করতে হবে, তাদেরকে বলা হচ্ছে এসেনশিয়াল। আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেই অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের বডিতে সিনথেসিস হয়, তাই তারা হচ্ছে নন এসেনশিয়াল। তাদেরকে বাইরে থেকে আলাদা করে খাবারের মাধ্যমে নেওয়ার প্রয়োজন নেই, আমাদের বডিতে সিনথেসিস হয়। আর যে অ্যামাইনো অ্যাসিড গুলো বাইরে থেকে আলাদা করে খাবারের মাধ্যমে, ডায়েটের মাধ্যমে নিতে হবে, তাদেরকে বলবো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সো এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তাদের লিস্ট আছে। ন্যাচারালি টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন স্ট্রাকচার আমরা একটু আগে দেখলাম। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যাসিড গ্রুপও আছে, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটা, আবার অ্যামিন গ্রুপও আছে যেটা কিনা বেসিক গ্রুপ, যেখানে নাইট্রোজেন লোন পেয়ার আছে। সো অ্যামাইনো অ্যাসিডে অ্যাসিড এবং বেসিক দুটো গ্রুপই আছে। অ্যাসিড বেস অবশ্যই রিঅ্যাকশন করবে, তাই অ্যামাইনো অ্যাসিডের একটা গ্রুপ অন্য গ্রুপের সঙ্গে রিঅ্যাকশন করে দিয়ে জুইটার আয়ন স্ট্রাকচার তৈরি করে, যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে অ্যামিন গ্রুপের লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ারটা এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন। সো কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক হাইড্রোজেনটাকে লোন পেয়ার নিয়ে নিচ্ছে, দিয়ে এটা হয়ে যাচ্ছে NH3+, এটা হয়ে যাচ্ছে COO-। তো হাইড্রোজেনটা চলে এলো, তাই এটা হয়ে গেল COO-। এখানে হাইড্রোজেনটা জুড়ে গেল, H+টা জুড়ে গেল, হাইড্রোজেনটা H+ ফর্মে এখান থেকে রিলিজ হলো এবং এখানে এসে জয়েন করলো লোন পেয়ারের থ্রু দিয়ে, এটা হয়ে গেল NH3+। তার মানে কোন অ্যামাইনো অ্যাসিডই একদম, মানে সব অ্যামাইনো অ্যাসিডই বেসিক্যালি প্লাস মাইনাস চার্জ নিয়ে এক্সিস্ট করছে, কারণ সকল অ্যামাইনো অ্যাসিডেই অ্যাসিডিক গ্রুপ আছে, বেসিক গ্রুপ আছে। অ্যাসিডিক গ্রুপটা H+ লস করছে, দিয়ে মাইনাস চার্জ হচ্ছে, বেসিক গ্রুপটা H+ কে অ্যাকসেপ্ট করছে, দিয়ে প্লাস চার্জে কনভার্ট হচ্ছে। এই স্ট্রাকচারটাকে বলে জুইটার আয়ন স্ট্রাকচার। এই আয়ন ফর্মে এক্সিস্ট করছে, সকল অ্যামাইনো অ্যাসিডই আয়নস ফর্মে এক্সিস্ট করছে, পজিটিভ নেগেটিভ আয়নসের একটা কম্বিনেশন ফর্মে এক্সিস্ট করছে, এটাকে বলে জুইটার আয়ন স্ট্রাকচার অফ দ্য অ্যামাইনো অ্যাসিড। এবারে জুইটার আয়ন স্ট্রাকচারে যদি একটু H+ দিয়ে দেওয়া হয়, দেখো এখান থেকেই বুঝতে পারবে জুইটার আয়ন স্ট্রাকচার, এখানে যদি বাইরে থেকে একটু H+ দিয়ে দেওয়া হয়, তাহলে অ্যানায়নটা চলে যাবে, ক্যাটায়নটা রয়ে যাবে। এটা COOH হয়ে যাবে, কিন্তু ক্যাটায়নটা রয়ে যাবে, এটাকে বলবো ক্যাটায়নিক অ্যামাইনো অ্যাসিড ফর্ম। যদি বাইরে থেকে OH- দিয়ে দেওয়া হয়, তাহলে অ্যানায়নটা রয়ে যাবে, ক্যাটায়নটা চলে যাবে, এটা NH2 হয়ে যাবে, আর H+টাকে OH- নিয়ে চলে যাবে, কিন্তু অ্যানায়নটা রয়ে যাবে, সঙ্গে ওয়াটার তৈরি হবে এখানে। তার মানে জুইটার আয়ন ফর্মে যদি সামান্য H+ দিয়ে দেওয়া হয়, আচ্ছা অ্যারোটার ডাইরেকশনটা ভুল হয়ে গেছে, অ্যারোটা এই দিকে লিখলে ভালো। এই জুইটার আয়ন স্ট্রাকচারের উপরে যদি সামান্য H+ দিয়ে দেওয়া হয়, জুইটার আয়ন স্ট্রাকচারে H+ দেওয়া মানে pH কে কমিয়ে দেওয়া হয়, তাহলে H+টা এই অ্যানায়নটার সঙ্গে কম্বাইন করে COOH হয়ে যাবে, ক্যাটায়ন পার্টটা হয়ে যাবে, এটা ক্যাটায়নিক ফর্ম অফ দ্য অ্যামাইনো অ্যাসিড। যখন pH কে কমিয়ে দেওয়া হলো H+ দিয়ে, অ্যাসিড দিয়ে যদি pH কে কমিয়ে দেওয়া হয়, তাহলে ক্যাটায়নিক ফর্মটা পাওয়া যাচ্ছে।
একইভাবে যদি OH মাইনাস দিয়ে দেওয়া হয়, OH মাইনাস এই NH3+ থেকে হাইড্রোজেনটাকে তুলে নেবে, OH মাইনাস NH3+ থেকে হাইড্রোজেনটাকে তুলে নেবে, দিয়ে ওয়াটার তৈরি করবে, তাহলে NH3+ হয়ে যাবে NH2, কিন্তু অ্যানায়ন পার্টটা রয়ে যাবে, এটা হচ্ছে অ্যানায়নিক পার্ট। তার মানে জুইটার আয়নে সামান্য pH যদি কমিয়ে দেওয়া হয় H+ দিয়ে, তাহলে ক্যাটায়নিক ফর্ম অফ দ্য অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। জুইটার আয়ন স্ট্রাকচারে যদি OH মাইনাস দেওয়া হয়, বেস দেওয়া হয়, দিয়ে pH টাকে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে অ্যানায়নিক ফর্ম পাওয়া যায়। তার মানে pH এর অ্যাডজাস্টমেন্ট করলে, এবার ধরো অ্যামাইনো অ্যাসিডের ইলেকট্রোলাইসিস করা হচ্ছে, ইলেকট্রোলাইসিসের সময় কি হয়, ক্যাটায়ন ফর্ম ক্যাথোডের দিকে যায়, অ্যানায়ন ফর্ম অ্যানোডের দিকে যায়। সো দেখা গেছে pH এর যদি অ্যাডজাস্ট করা হয়, মানে ধরো pH লো আছে, তার মানে ক্যাটায়ন ফর্ম থাকার কথা, যেটা ক্যাথোডের দিকে মুভ করার কথা। আচ্ছা, দেখা গেল pH কে বাড়িয়ে দেওয়া হয়েছে, pH কে বাড়িয়ে দেওয়া মানে অ্যানায়ন ফর্ম এক্সিস্ট করছে অ্যামাইনো অ্যাসিডের, তার মানে অ্যানায়ন ফর্ম এক্সিস্ট করছে মানে সেটা ইলেকট্রোলাইসিসের সময় অ্যানোডের দিকে মুভ করবে। তো তার মানে লো pH এ অ্যামাইনো অ্যাসিড গুলো ক্যাটায়ন ফর্ম নেয় এবং ক্যাথোডের দিকে মুভ করে। হাই pH এ অ্যামাইনো অ্যাসিড গুলো যখনই OH মাইনাস দিচ্ছে হাই pH, সো হাই pH এ অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যানায়ন ফর্ম নেয় এবং অ্যানোডের দিকে মুভ করে। তার মানে pH অ্যাডজাস্ট করে আমরা নিশ্চয়ই এমন একটা pH পেতে পারি যে pH এ অ্যামাইনো অ্যাসিড গুলো না ক্যাথোডের দিকে মুভ করবে না অ্যানোডের দিকে মুভ করবে, এমন একটা pH পেতে পারি। ওই pH টাকে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট অফ দ্যাট অ্যামাইনো অ্যাসিড, যেটা কিনা প্রত্যেক অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট বা ফিক্সড, ওর কোনো চেঞ্জেস হয় না আইসোইলেকট্রিক পয়েন্টের। তার মানে এমনিতে pH কমিয়ে দিয়ে অ্যাসিডিক করে দিলে ক্যাটায়নিক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যেটা ক্যাথোডে মুভ করে ইলেকট্রোলাইসিসের সময়। এমনিতে pH বাড়িয়ে দিয়ে OH মাইনাস আয়ন অ্যাড করে pH যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে অ্যানায়নিক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যেটা কিনা অ্যানোডের দিকে মুভ করে ডিউরিং ইলেকট্রোলাইসিস। কিন্তু pH এর যদি অ্যাডজাস্টমেন্ট করা হয় ইলেকট্রোলাইসিসের সময়, ট্রায়াল এন্ড এরর করে করে অ্যাডজাস্টমেন্ট করা হয়, তাহলে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের একটা স্পেসিফিক pH পাওয়া যায়, যে স্পেসিফিক pH টাতে ওই অ্যামাইনো অ্যাসিডটা না তো ক্যাথোডের দিকে মুভ করে না তো অ্যানোডের দিকে মুভ করে ইলেকট্রোলাইসিসের সময়, ওই পার্টিকুলার pH টা ওই অ্যামাইনো অ্যাসিডের আইডেন্টিফিকেশন pH, ওই অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করার জন্য ওই পার্টিকুলার pH টাকে ইউজ করা হয়। সেই পার্টিকুলার pH টা যখন অ্যামাইনো অ্যাসিড না ক্যাটায়নিক ফর্ম হয়ে ক্যাথোডের দিকে মুভ করছে, না অ্যানায়নিক ফর্ম নিয়ে অ্যানোডের দিকে মুভ করছে ডিউরিং ইলেকট্রোলাইসিস, সেই পার্টিকুলার pH কে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট অফ দ্যাট অ্যামাইনো অ্যাসিড, যেটা কিনা প্রত্যেক অ্যামাইনো অ্যাসিডের জন্য ফিক্সড বা নির্দিষ্ট হয়, তার কোনো চেঞ্জ হয় না। তাই আইসোইলেকট্রিক পয়েন্ট জানা থাকলে সেটা থ্রু দিয়ে আমরা অ্যামাইনো অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারি। চলে আসছি পেপটাইড বন্ড। সো যেরকম গ্লাইকোসাইডিক বন্ড ছিল মনোস্যাকারাইড গুলোর জন্য, মনোস্যাকারাইড গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ গ্লাইকোসাইডিক বন্ডের থ্রু দিয়ে জয়েন করে যাচ্ছিল দিয়ে ডাইমার পলিমার তৈরি করছিল, পলিস্যাকারাইড তৈরি করছিল। ঠিক একই রকম ভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের থ্রু দিয়ে জয়েন করে দিয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড গুলো কয়েকটা অ্যামাইনো অ্যাসিডের বন্ড যখন তৈরি হয় পেপটাইড বন্ডের থ্রু দিয়ে অ্যামাইনো অ্যাসিড গুলো যখন জয়েন করে যায় একে অন্যের সঙ্গে, তখন প্রথমে তৈরি হয় হচ্ছে পেপটাইড। পেপটাইড গুলো ফার্দার আবার পেপটাইড বন্ডের থ্রু দিয়ে জয়েন করে তৈরি করে পলিপেপটাইড। পলিপেপটাইড গুলো ফার্দার আবার পেপটাইড বন্ডের থ্রু দিয়ে জয়েন করে চেইন বানিয়ে তৈরি করে হচ্ছে প্রোটিন মলিকিউল। সো কেমন করে এটা হয় দেখে নিই একবার পেপটাইড বন্ডটা কেমন। সো এটা একটা অ্যামাইনো অ্যাসিড যার নাম হচ্ছে গ্লাইসিন, এটার একটা অ্যামাইনো অ্যাসিড যার নাম হচ্ছে অ্যালানিন। সো গ্লাইসিনের এইখান থেকে OH, গ্লাইসিনের OH আর অ্যালানিনের H, এরা আউট হয়ে যায় ওয়াটার হিসাবে যখনই কনডেনসেশন হয়, পেপটাইড বন্ড যখন তৈরি হয়। সো গ্লাইসিনের এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH পার্টটা, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের OH পার্ট আর অন্য অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন গ্রুপের H, একজনের কার্বক্সিলিক অ্যাসিডের OH আর অন্য জনের অ্যামিন গ্রুপের H কনডেনসেশনের থ্রু দিয়ে ডিহাইড্রেট হয়ে যায়, OH ডিহাইড্রেট হয়ে যায় অ্যাজ ওয়াটার। তার ফলে এরা কনডেন্স করে যায়, কনডেন্স করলে CO সিঙ্গেল বন্ড NH, এই যে বন্ডটা তৈরি হয় এটাকে বলে পেপটাইড বন্ড। এই CO সিঙ্গেল বন্ড NH, CO সিঙ্গেল বন্ড NH, CO এর পরে OH টা ডিহাইড্রেট করতে আউট হয়ে গেছে, আর NH এর বাকি যে H টা ছিল, NH2 এর যে H টা ছিল ওটাও ডিহাইড্রেশনে চলে গেছে। তাই COOH এর OH আর NH2 এর H এটা ডিহাইড্রেশনে আউট হয়ে গেছে ওয়াটার তৈরি করে। তাই পরে আছে CO আর NH, CO NH জয়েন করে যাচ্ছে যে বন্ডের থ্রু দিয়ে, তাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডের থ্রু দিয়ে জয়েন করলে আমরা গ্লাই-অ্যালা একটা ডাইমার পেলাম। প্রথমে ছিল গ্লাইসিনের COOH আর অ্যালানিনের NH2, যেটা প্রথমে তার COOH, যেটা পরে তার NH2। গ্লাই-অ্যালা মানে গ্লাইয়ের COOH আর অ্যালার NH2 এরা জয়েন করে গেল দিয়ে পেপটাইড বন্ডের থ্রু দিয়ে তৈরি করলো গ্লাই-অ্যালা একটা ডাইমার। যদি এটা অ্যালাগ্লাই হতো তাহলে অ্যালানিন মলিকুলের OH
আর গ্লাইসিন মলিকুলের H NH2 H এরা জয়েন করতো, এরা ডিহাইড্রেট হতো এবং করসপন্ডিং রা জয়েন করতো। তার মানে যেটা আগে অ্যালাগ্লাই যদি হয় কোন একটা ডাইপেপটাইড, অ্যালাগ্লাই সরি ডাই অ্যামাইনো অ্যাসিড মানে ডাইপেপটাইড, বেসিক্যালি ডাইপেপটাইড অ্যালাগ্লাই মানে অ্যালানিন মলিকুলের COOH এর OH আউট হবে, আর অ্যালাগ্লাই গ্লাইসিন মলিকুলের NH2 H আউট হবে। সো যেটার নাম প্রথমে আসবে তার থেকে OH টা আউট হবে COOH গ্রুপ থেকে, আর যেটার নাম পরে আসবে সেখানের NH2 থেকে হাইড্রোজেন আউট হবে ডিউরিং ডিহাইড্রেশন, কনডেনসেশন হবে এবং CONH যে বন্ডটা তৈরি হবে তাকে আমরা বলবো পেপটাইড বন্ড। যেরকম এখানে CONH বন্ডটা তৈরি হচ্ছে আমরা বলছি পেপটাইড বন্ড, তৈরি হচ্ছে একটা ডাইপেপটাইড। এরকম ভাবেই তৈরি হতে পারে পলিপেপটাইড। দেখো এখানে একটা পলিপেপটাইডের চেইন দেখানো আছে, CONH কম্বাইন করে গেছে। গ্লাইঅ্যালাসেরিন তিনটে অ্যামাইনো অ্যাসিড জয়েন করেছে, CONH করে জয়েন করে গেছে এবং এটা পলিপেপটাইডকে দেখানো হয়েছে। প্রোটিনের স্ট্রাকচার এরকম করে দেখা গেছে, ধরো অ্যালানিন, গ্লাইসিন, সেরিন, ভ্যালিন, লিউসিন, লাইসিন, গ্লাইসিন, ভ্যালিন, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড চেনের থ্রু দিয়ে জয়েন করে গেছে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের থ্রু দিয়ে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের থ্রু দিয়ে জয়েন করে গেছে, দিয়ে যে লিনিয়ার চেনটা তৈরি করছে অ্যামাইনো অ্যাসিডের তাকে বলি আমরা প্রাইমারি স্ট্রাকচার। ঠিক আছে, লিনিয়ার চেন তৈরি হচ্ছে তাকে বলে প্রাইমারি স্ট্রাকচার। ওই প্রাইমারি স্ট্রাকচার থেকে তৈরি হয় সেকেন্ডারি স্ট্রাকচার, যেখানে প্রাইমারি স্ট্রাকচারে একটু একটু করে বেন্ডিং শুরু হয়েছে, প্রাইমারি স্ট্রাকচারে একটু একটু করে বেন্ডিং শুরু হয়েছে। সেই সেকেন্ডারি স্ট্রাকচার থেকে তৈরি হয় টারশিয়ারি স্ট্রাকচার, যেখানে দেখতে পাচ্ছি বেন্ডিং এর সঙ্গে সঙ্গে ফোল্ডিং এবং টুইস্টিং শুরু হয়েছে, কয়েলিং শুরু হয়েছে। এন্ড সেখান থেকে তৈরি হয় কোয়াটারনারি স্ট্রাকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রস লিঙ্কিং হয়েছে এবং হিউজ একটা কয়েলিং হয়ে গেছে, দিয়ে তৈরি হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তার মানে প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে স্ট্রেট চেন পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে তৈরি করেছে প্রাইমারি স্ট্রাকচার। সেই প্রাইমারি স্ট্রাকচারে যখন অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, অনেকটা জুড়ে যাচ্ছে, সব বেন্ড হতে শুরু করছে। অনেক লম্বা হয়ে গেলে যে কোনো জিনিসই বেন্ড হতে শুরু করে, অনেক লম্বা চেন হয়ে গেলে বেন্ড হতে শুরু করছে, বেন্ড যখন হচ্ছে তখন তৈরি হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেই বেন্ডিংটাতে তারপরে যখন টুইস্টিং আর ফোল্ডিং হচ্ছে, টুইস্ট হয়ে যাচ্ছে বেন্ডিংটা হতে হতে এবং ফোল্ডিংও হচ্ছে, তখন তৈরি হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। আর সেখানে যখন টারশিয়ারি স্ট্রাকচার গুলোর মধ্যে ক্রস লিঙ্কিং হচ্ছে, এই একটা টারশিয়ারি স্ট্রাকচার, এই একটা টারশিয়ারি স্ট্রাকচার, ক্রস লিঙ্কিং হচ্ছে, ঠিক আছে, এবং তার সঙ্গে কোয়েলিং হয়ে যাচ্ছে, কোয়েলিং সুপার কোয়েলিং হয়ে যাচ্ছে, প্যাচ খেয়ে খেয়ে যাচ্ছে, তখন তৈরি হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। আমাদের বডিতে যে এনজাইম গুলো আছে সেগুলো ইউজুয়ালি টারশিয়ারি প্রোটিন, যে হিমোগ্লোবিন, ক্লোরোফিল জাতীয় মলিকুল আছে সেগুলো বেসিক্যালি কোয়াটারনারি প্রোটিন দিয়ে তৈরি। হিমোগ্লোবিন, ক্লোরোফিল এই জাতীয় মলিকুল গুলো কোয়াটারনারি প্রোটিন দিয়ে তৈরি, এনজাইম টারশিয়ারি প্রোটিন দিয়ে তৈরি। সো এখানে মোটামুটি একটা স্ট্রাকচার দেখানো হয়েছে কেমন করে হচ্ছে। এটা বেসিক্যালি একটা সেকেন্ডারি স্ট্রাকচার যেটা কিনা হেলিক্সের মতন ঘুরছে, হেলিক্সের মতন। এটাও একটা সেকেন্ডারি স্ট্রাকচার যেখানে কিনা এরকম প্লেটের মতন যাচ্ছে। সো দিস আর দ্য সেকেন্ডারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার মানে লিনিয়ার চেন অফ দ্য অ্যামাইনো অ্যাসিডস, সেটাতে বেন্ডিং হচ্ছে, বেন্ডিং হলে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হচ্ছে। সেকেন্ডারি স্ট্রাকচারে বেন্ডিং দুই রকম ভাবে হতে পারে। সেকেন্ডারি স্ট্রাকচারে বেন্ডিং হতে পারে এরকম আলফা হেলিক্স হইতে, অর্থাৎ হেলিক্সের মতন বেন্ডিং হতে পারে, অথবা এরকম প্লেট শীটের মতন, শীট প্লেট এরকম ভাবে, শীট বা প্লেট মতন করে বেন্ডিং হতে পারে। সো হেলিক্যাল বেন্ডিং বা শীট ফর্মে বেন্ডিং, এই দুই রকমের বেন্ডিং এর থ্রুতে সেকেন্ডারি স্ট্রাকচার পাওয়া যায়। বেন্ডিং হতে হতে তারপরে যখন ফোল্ডিং এবং টুইস্টিং শুরু হয়, ফোল্ডিং এবং টুইস্টিং শুরু হয়, সেটা যদি লিনিয়ারলি হয়, পুরোটা যদি লিনিয়ারলি থাকে, ফোল্ডিং টুইস্টিং যাই হচ্ছে লিনিয়ারলি চলতে থাকে, তখন পাওয়া যায় টারশিয়ারি স্ট্রাকচার, যেটা কিনা ফাইবার টাইপের টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচারে চলে এসেছি। তো বেন্ডিং হয়ে পরে টুইস্টিং হচ্ছে এবং ফোল্ডিং হচ্ছে, কিন্তু লিনিয়ারলি হচ্ছে, স্ট্রেট ওয়েতে হচ্ছে। টুইস্টিং এবং ফোল্ডিং যাই হচ্ছে স্ট্রেট চেনের মতন করে হচ্ছে, তখন তাকে বলছি ফাইবার। আর বেন্ডিং ফোল্ডিং যাই হচ্ছে সেটা স্ট্রেট হচ্ছে না, হতে হতে এরকম করে ঘুরে যাচ্ছে, স্ফেরিক্যাল হয়ে যাচ্ছে, তখন তাকে বলছি গ্লোবিউলার প্রোটিন। সো ফাইব্রাস প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন, এরা দুজন টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার মানে বেন্ডিং ফোল্ডিং শুরু হয়েছে, বেন্ডিং ফোল্ডিং লিনিয়ারলি হলে ফাইব্রাস প্রোটিন। বেন্ডিং ফোল্ডিং যখন হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারে, সেটা হতে হতে যদি স্ফেরিক্যাল মতন হয়ে যায়, গ্লোবিউলের মতন হয়ে যায়, তখন তাকে বলছি গ্লোবিউলার প্রোটিন। সো দেখতেই পাচ্ছ একটা লিনিয়ার চেন চলছিল অ্যামাইনো অ্যাসিডের প্রাইমারি স্ট্রাকচার, সেখানে শুরু হলো বেন্ডিং, সেকেন্ডারি স্ট্রাকচার। বেন্ডিং দুই রকম হতে পারে, একটা হেলিক্যাল মানে হেলিক্যাল বা স্পাইরাল হেলিক্স বেন্ডিং, ঠিক আছে, অথবা হতে পারে বিটা প্লিটেড, প্লিট মানে শীট ফর্ম, শীটের মতন করে, বিটা প্লিটেড মানে শীটের মতন করে বেন্ডিংটা চলছে, এটা হচ্ছে বিটা প্লিটেড সেকেন্ডারি স্ট্রাকচার। বেন্ডিং হয়েছে, বেন্ডিং এর পরে টুইস্টিং আর ফোল্ডিং। টুইস্টিং ফোল্ডিং আবার দুই রকম ভাবে হতে পারে, একটা স্ট্রেট চেনের মতন করে টুইস্টিং ফোল্ডিং হতে হতে যাচ্ছে,
স্ট্রেট চেনের মতন করে টুইস্টিং ফোল্ডিং হতে হতে যাচ্ছে ফাইব্রাস প্রোটিন, আর টুইস্টিং ফোল্ডিং হতে হতে এরকম করে প্যাচ খেয়ে গ্লোবিউল হয়ে যাচ্ছে, টুইস্টিং ফোল্ডিং হতে হতে প্যাচ খেতে খেতে গ্লোবিউল হয়ে যাচ্ছে। সো টুইস্টিং ফোল্ডিং হতে হতে যদি প্যাচ খেতে গ্লোবিউল হয়ে যায় তখন তাকে বলে গ্লোবিউলার প্রোটিন। তো টুইস্টিং এবং ফোল্ডিং তো হচ্ছে, কিন্তু প্যাচ খেতে গ্লোবিউলের মতন হয়ে যাচ্ছে, স্ফেরিক্যাল হয়ে যাচ্ছে, গ্লোবিউলার প্রোটিন। আর তারপরে যখন এই প্রোটিনগুলোর সঙ্গে ক্রস লিঙ্কিং হয়ে যায়, প্রচুর প্যাচ খায়, কয়েলিং এবং সুপার কয়েলিং হয়ে যায়, তখন তৈরি হয় টারশিয়ারি প্রোটিন। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে এত প্যাচ খেয়ে আছে, এই এত প্যাচ স্টেবিলিটি পাচ্ছে কি করে প্রোটিনটা? এত কয়েলিং, এত সুপার কয়েলিং, এত বেন্ডিং, এত টুইস্টিং, ভেঙে যাওয়ার কথা তো। এত লম্বা হচ্ছে, তারপরে এত প্যাচ খাচ্ছে, প্যাচের জায়গাগুলোতে তো ভেঙে যাওয়ার কথা। প্যাচের জায়গাতে একটা তারকে যদি খুব প্যাচ খেতে একটা সময় ওই জায়গাটা কেটে যাবে না? সো প্রচুর প্যাচ যদি কেউ খায়, প্যাচের জায়গা থেকে তো ভেঙে যাওয়ার কথা, বন্ড ব্রেক হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে এত প্যাচ খেয়ে কয়েলিং, সুপার কয়েলিং, মানে প্রথমে হলো বেন্ডিং, তারপরে হলো ফোল্ডিং এবং টুইস্টিং, তারপরে হলো কয়েলিং, সুপার কয়েলিং, এত প্যাচ যে খাচ্ছে, তারপরেও প্রোটিন স্ট্রাকচার স্টেবল কেমন করে থাকছে? কারণ এখানে 4 রকমের ফোর্স কাজ করছে যারা এই প্যাচালো স্ট্রাকচারকে স্টেবিলাইজেশন দিচ্ছে। নাম্বার 1 ফোর্স হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। বিভিন্ন পজিশনে OH গ্রুপ আছে, হাইড্রোজেন আছে, OH গ্রুপ, হাইড্রোজেন, ঠিক আছে, বিভিন্ন পজিশনে OH আছে, হাইড্রোজেন আছে, তাদের মাঝখানে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে। আয়ন্স আছে, জুইটার আয়ন আছে, সো ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, প্লাস চার্জ আছে, মাইনাস চার্জ আছে, তাদের মধ্যে আয়নিক বন্ড ফর্ম হয়ে যাচ্ছে। যেগুলো নন পোলার অ্যালকিল গ্রুপ, তাদের মধ্যে হাইড্রোফোবিক বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়ে যাচ্ছে, হাইড্রোফোবিক বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে, সো কোভালেন্ট বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে। সেরকম ডিফারেন্ট বন্ডিং যেখানে প্যাচ খাচ্ছে না কেন সেখানে তৈরি হয়ে যাচ্ছে। বেন্ডিং হোক, ফোল্ডিং বা টুইস্টিং হোক, বা কয়েলিং, সুপার কয়েলিং হোক, যেখানে প্যাচের ব্যাপার আসছে, প্যাচ খেয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে, কয়েল হয়ে যাচ্ছে, সেখানে এই ফোর্স গুলো অ্যাক্ট করছে। কোথাও হয়তো হাইড্রোজেন বন্ডিং কাজ করছে, কোথাও হয়তো আয়নিক বন্ডিং কাজ করছে, কোথাও হয়তো কোভালেন্ট বন্ডিং কাজ করছে, কোথাও হয়তো হাইড্রোফোবিক বন্ডিং কাজ করছে নন পোলার অ্যালকিল গ্রুপগুলোর মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্সের থ্রু দিয়ে। সো এই সমস্ত বন্ডিং গুলো পুরো একটা কমপ্লেক্স প্যাচালো প্রোটিন স্ট্রাকচারকে স্টেবিলিটি দিচ্ছে। তার মানে যদি কোনোভাবে হিট করে দেওয়া হয় বা ইউভি লাইট দিয়ে দেওয়া হয় বা এমন কোনো কিছু দিয়ে দেওয়া হলো যাতে প্যাচটা খুলে গেল, তার মানে প্রোটিন আর প্রোটিন থাকবে না। প্যাচ খুলে যাওয়া মানে প্রোটিন আর প্রোটিন থাকবে না। পুরো প্যাচালো জিনিসটাই হচ্ছে প্রোটিন। প্যাচ খুলে গেল মানে প্রোটিন নষ্ট হয়ে গেল, প্রোটিন ডিকম্পোজ হয়ে গেল। এটাকে বলা হয় ডিন্যাচুরেশন। যেরকম প্যাচালো প্রোটিনটা আছে, হিট দিলাম, রেডিয়েশন দিলাম বা কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি করলাম, যার ফলে পুরো প্যাচের যে বন্ডিং গুলো থ্রু দিয়ে প্যাচটা স্টেবিলিটি পাচ্ছিল, হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোফোবিক বন্ডিং, কোভালেন্ট বন্ডিং, আয়নিক বন্ডিং, যে বন্ডিং গুলো থ্রু দিয়ে প্যাচটা স্টেবিলিটি পাচ্ছিল, সেই বন্ডিং গুলো হিট বা রেডিয়েশনের প্রভাবে যদি আস্তে আস্তে ভেঙে যায়, খুলে যায়, তাহলে প্রোটিনের প্যাচটা খুলে যেতে থাকবে। এটাকে বলা হয় ডিনেচারেশন অফ প্রোটিন। যখন আমরা অমলেট বানাই তখন ডিমের যে কুসুম বাদ দিয়ে যে বাকি ইয়েলো অংশটা থাকে ওখানে ডিনেচারেশন হয়ে যায়, যেটা অ্যালবুমিন প্রোটিন থাকে, ওই অ্যালবুমিন প্রোটিন হিটের প্রেজেন্সে ডিনেচারেশন হয়ে যায়, তাই সলিড হয়ে যায়, প্রোটিন ফর্মটা চলে যায়। নেক্সট চলে আসছে এনজাইম। এনজাইম জানো, বায়োলজিতে অলরেডি পড়েছে। এনজাইম কারা? বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। বেসিক্যালি বায়োলজিক্যাল বিভিন্ন রিঅ্যাকশনকে তারা প্রমোট করে থাকে, তারা ক্যাটালাইজ করে থাকে, অনুঘটকের মতন কাজ করে। জৈব অনুঘটক হচ্ছে এনজাইম, যারা কিনা বিভিন্ন রকম বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিকে প্রমোট করে বা ক্যাটালিস্ট করে, অনুঘটকের মতন কাজ করে। এনজাইমের থেকে শুধু পড়বে হচ্ছে এনজাইমের সঙ্গে এনজাইমের মেকানিজমটা কেন সেটাই পড়বে। এনজাইমের মেকানিজম হচ্ছে এনজাইমের কাছে প্রথমে আছে সাবস্ট্রেট, লক এন্ড কি মডেল, যেটা বায়োলজিতেও আশা করছি পড়েছো। এনজাইমের কাছে আছে সাবস্ট্রেট, সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের কমপ্লেক্স তৈরি হয়। সো এনজাইম এটা হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে যা কিছু খেয়েছি দিয়েছি, যা হজম করতে হবে সেসব। এনজাইমের কাছে এটা সাবস্ট্রেট, তৈরি হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, সেখান থেকে কনভার্ট হয়ে গেল এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, সেখান থেকে প্রোডাক্ট আলাদা হয়ে গেল, এনজাইম আলাদা হয়ে গেল। এই হচ্ছে টোটাল এনজাইম সাবস্ট্রেট মেকানিজম। প্রথম স্টেপে আসে এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট, যেটাই খেয়েছি না কেন তারা এসে এনজাইমের অ্যাক্টিভ সাইডে অ্যাটাচ হয়, দিয়ে তৈরি হয় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। কমপ্লেক্সটা তারপরে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্সে কনভার্ট হয়ে যায় রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে, এন্ড দেন ফাইনালি প্রোডাক্টটা বেরিয়ে যায়, এনজাইমের অ্যাক্টিভ সাইট আবার ফ্রি হয়ে যায়, তাই ওই অ্যাক্টিভ সাইডে আবার নেক্সট সাবস্ট্রেট এসে জয়েন করতে পারে। এইভাবে অল্প অ্যামাউন্টের এনজাইম হাই এফিসিয়েন্সির থ্রু দিয়ে অনেকটা অ্যামাউন্টের রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করতে পারে বা অনুঘটকের মতন কাজ করতে পারে। হরমোনস, এখান থেকে হরমোনস এর কিছু কোয়েশ্চেন আসবে না, তাই ছেড়ে দিতে পারো। এটা এক ধরনের প্রোটিনস আর কি, এর
বায়োলজিতেও পড়েছো, এর এক ধরনের প্রোটিন। হরমোন ভিটামিন পার্টটা ছেড়ে দিতে পারো, হরমোন ভিটামিন পার্টটা কুইট করতে পারো এখান থেকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড থেকে কি কি পড়বে? নিউক্লিক অ্যাসিড দুই রকমের হয়, ডিএনএ এবং আরএনএ। কোথায় কি বেস থাকে, নিউক্লিক অ্যাসিডের মেন ফান্ডামেন্টালটা কি সেগুলো দেখতে হবে। সো নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে নাইট্রোজেন বেস গুলো থাকে, অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, থাইমিন থাকে, সাইটোসিন থাকে, ইউরাসিল থাকে। কোথায় কোনটা থাকে? সো রাইবোজ যেটা আরএনএ, যেটা আরএনএ তে থাকে হচ্ছে ইউরাসিল, অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এরা থাকে আরএনএ তে। আর ডিএনএ তে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন এরা থাকে ডিএনএ তে। সো আলাদা আলাদা বেস আলাদা আলাদা জায়গায় থাকে। সো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এই চারটে বেস থাকে ডিএনএ তে। আর থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এরা থাকে হচ্ছে আরএনএ তে। আরএনএ তে যে সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ সুগার, পেন্টোজ সুগার, মানে 5টা কার্বনের চেনওয়ালা সুগার, রাইবোজ সুগার। আর ডিএনএ সুগারটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এবার নিউক্লিওটাইড কেমন করে তৈরি হয়? একটা ফসফেট গ্রুপ, এটা হচ্ছে বেসিক বিল্ডিং অফ আ ডিএনএ বা আরএনএ মলিকুল। একটা ফসফেট গ্রুপ, তার সঙ্গে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ সুগার, আর তার সঙ্গে অ্যাডেনিন, থাইমিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, যে কোনো একটা নাইট্রোজেন বেস, এই তিনটে একসাথে মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। তাহলে ফসফেট সঙ্গে হচ্ছে সুগার, পেন্টোজ সুগার, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, আরএনএ হলে রাইবোজ সুগার, আর ডিএনএ হলে ডিঅক্সিরাইবোজ সুগার। আর যে কোনো একটা নাইট্রোজেন বেস, আরএনএ হলে অ্যাডেনিন থাকতে পারে, গুয়ানিন থাকতে পারে, ইউরাসিল থাকতে পারে বা থাইমিন থাকতে পারে। ডিএনএ হলে অ্যাডেনিন থাকতে পারে, গুয়ানিন থাকতে পারে, থাইমিন থাকতে পারে, আর সাইটোসিন থাকতে পারে, যে কোনো একটা থাকবে। নিউক্লিওসাইড কোনটা? নিউক্লিওসাইড হচ্ছে ফসফেটটা বাদ দিয়ে বাকিটাকে বলে নিউক্লিওসাইড। অর্থাৎ শুধু সুগার, পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ বা রাইবোজ, পেন্টোজ সুগার আর বেস, সেটা হচ্ছে নিউক্লিওসাইড। তার সঙ্গে যদি ফসফেট অ্যাটাচ হয় সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলোই ফসফোডাইএস্টার বন্ডের থ্রু দিয়ে জয়েন করে, দিয়ে ডিএনএ মলিকুলের একটা স্ট্র্যান্ড তৈরি করে। সো ফসফেট, সুগার, বেস, এটা হচ্ছে নিউক্লিওটাইড। যেরকম দেখতে পাচ্ছি ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। এই একটা নিউক্লিওটাইড, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। এই আর একটা নিউক্লিওটাইড, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। এই আর একটা নিউক্লিওটাইড, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। এই আর একটা নিউক্লিওটাইড, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস। সেরকম ভাবে নিউক্লিওটাইড গুলো যে বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচ হয়ে আছে সেই বন্ডটাকে বলে ফসফোডাইএস্টার বন্ড। নিউক্লিওটাইড গুলো যে বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচ হয়ে আছে তাকে বলে ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড, নিউক্লিওটাইড গুলো যে বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচ তাকে বলে ফসফোডাইএস্টার বন্ড। সো ব্লু কালারের বন্ড গুলো হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। নিউক্লিওটাইড, 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 ফসফেট, সুগার, বেস, ফসফেট, সুগার, বেস, ফসফেট, সুগার, বেস, ফসফেট, সুগার, বেস। বেসটা যা ইচ্ছা হতে পারে, এডিসিটি, এডিসিটি যা ইচ্ছা হতে পারে। সো ফসফেট, সুগার, বেস, ফসফেট, সুগার, বেস করে করে নিউক্লিওটাইড আছে। আর নিউক্লিওটাইড গুলোর মাঝের যে বন্ডটা আছে, নিউক্লিওটাইডের মাঝের বন্ড হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এদিকেও একইভাবে নিউক্লিওটাইড আছে, ফসফেট, সুগার, বেস, ফসফেট, সুগার, বেস, ফসফেট, সুগার, বেস, ফসফেট, সুগার, বেস। নিউক্লিওটাইড আছে। নিউক্লিওটাইডের মাঝের বন্ডগুলো কি? নিউক্লিওটাইডের মাঝের বন্ডগুলো হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড এরকম ভাবে আছে। এবার এই নিউক্লিওটাইডের এটা একটা স্ট্র্যান্ড, নিউক্লিওটাইডের এটার একটা স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ড গুলোর মাঝখানে হাইড্রোজেন বন্ডিং আছে, দিয়ে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হেলিক্স তৈরি হচ্ছে। স্ট্র্যান্ড গুলোর মাঝখানে হাইড্রোজেন বন্ডিং আছে, স্ট্র্যান্ড গুলোর মাঝখানে হাইড্রোজেন বন্ডিং আছে, স্ট্র্যান্ড গুলোর মাঝখানে হাইড্রোজেন বন্ডিং আছে, দিয়ে তৈরি হচ্ছে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। যদি অ্যাডেনিন বেস থাকে, হাইড্রোজেন বন্ডিং কেমন করে আছে? যদি অ্যাডেনিন বেস থাকে তার সঙ্গে ডাবল হাইড্রোজেন বন্ডিং আছে থাইমিন বেস। যদি
গুয়ানিন বেস থাকে, তার সঙ্গে ট্রিপল হাইড্রোজেন বন্ডিং আছে সাইটোসিন বেস, এইভাবে আছে। অর্থাৎ কোন একটা স্ট্র্যান্ডে যদি অ্যাডেনিন থাকে তাহলে তার সঙ্গে অন্য স্ট্র্যান্ডে থাইমিন থাকবে ডাবল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে। কোন একটা নিউক্লিওটাইডে যদি গুয়ানিন বেসটা থাকে তাহলে তার কমপ্লিমেন্টারি যে পজিশন আছে সেই পজিশনে সাইটোসিন বেস থাকবে ট্রিপল হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে। এইভাবে একটা স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ড তারা হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে এরকম করে হেলিকাল স্ট্রাকচার তৈরি করেছে। হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে এরকম করে হেলিকাল স্ট্রাকচার তৈরি করেছে, যেটা হচ্ছে ডিএনএ মলিকুলটা। সো একবার দেখে নেওয়া যাক ডিএনএ মলিকুলটা ওভারঅল তাহলে দেখতে কেমন হবে। সো হিয়ার ইজ দ্য ডিএনএ মলিকুল। এই যে হেলিকাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, হেলিকাল স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে? হাইড্রোজেন বন্ডিং, এই একটা স্ট্র্যান্ড যাচ্ছিল, এই একটা স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডটা মানে নিউক্লিওটাইডের ফ্লো, নিউক্লিওটাইড ফুল একটা নিউক্লিওটাইডের ফ্লো চলে গেছে। নিউক্লিওটাইড 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 জয়েন্ড বাই ফসফোডাইএস্টার বন্ড, একটা কমপ্লিট স্ট্র্যান্ড চলে গেছে। এই আর একটা নিউক্লিওটাইডের স্ট্র্যান্ড, এই আর একটা নিউক্লিওটাইডের স্ট্র্যান্ড চলে গেছে। তো দুটো নিউক্লিওটাইডের স্ট্র্যান্ড চলে গেছে পুরোপুরি, তাদের মাঝখানে জয়েন হয়েছে কিভাবে? হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে। এ ডাবল বন্ড টি, অ্যাডেনিন ডাবল বন্ড থাইমিন, আর গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন, হাইড্রোজেন বন্ডিং এর থ্রু দিয়ে জয়েনিংটা হয়ে গেছে। এখানে 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 জয়েনিং হয়েছে, জয়েনিং এর ফলে এই বেস ল্যাডার গুলো তৈরি হয়েছে। এখানে কিছুই নেই, বেস মলিকুল গুলোর মধ্যে ল্যাডার গুলোতে কি আছে? ল্যাডার গুলোতে বেস মলিকুলের মধ্যে, বেস মলিকুল গুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা শো হয়েছে। ল্যাডার গুলোর থ্রু দিয়ে বেস মলিকুল গুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং শো হয়েছে। হাইড্রোজেন বন্ডিং কেমন ভাবে হয়েছে? অ্যাডেনিনের সঙ্গে অ্যাডেনিন এ, তার সঙ্গে অ্যাডেনিনের সঙ্গে ডাবল হাইড্রোজেন বন্ডিং আছে থাইমিন, গুয়ানিনের সঙ্গে ট্রিপল হাইড্রোজেন বন্ডিং আছে সাইটোসিন। এইভাবে পুরো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ মলিকুল একটা হিউজ ম্যাক্রোমলিকুল তৈরি হচ্ছে। সো আমরা এখানে পুরোপুরি বায়োমলিকুলস এর যত রকম অ্যাঙ্গেল আছে সমস্ত অ্যাঙ্গেলগুলো এক্সপ্লোর করে নিয়েছি। কার্বোহাইড্রেট, গ্লুকোজ পার্টটা সবথেকে ইম্পর্টেন্ট, প্রোটিনের মধ্যে ইম্পর্টেন্ট, জুইটার আয়ন, আইসোইলেকট্রিক পয়েন্ট এবং পেপটাইড বন্ড কেমন ভাবে তৈরি হয়। এছাড়া প্রোটিনের যে স্ট্রাকচার গুলো আছে, লিনিয়ার স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আলফা হেলিক্স হতে পারে বা বিটা প্লিটেড হতে পারে শীটের মতন যেটা, অথবা টারশিয়ারি স্ট্রাকচার ফাইব্রাস হতে পারে, গ্লোবিউলার হতে পারে, বা কোয়াটারনারি স্ট্রাকচার। এগুলো স্টেবিলিটি পায় কেমন করে? সেই চারটে ফোর্স স্টেবিলিটি পায় কেমন করে? প্রোটিনের ডিন্যাচারেশন বলতে কি বোঝানো হয়, আর নিউক্লিক অ্যাসিডের যেটুকু স্টাডি করলাম, দ্যাটস অল ফর বায়োমলিকুলস। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস।